হ্যাঁ বলেন, প্রবলেম কোথায় হয়েছে আমাদের? হ্যাঁ, অল্টার প্রেস করে মাউসে ক্লিক করে নেবেন। হ্যাঁ। করবে না, এটা মনে হয় আমি গত ক্লাসে একটা হিন্ট দিয়েছিলাম। করবে না, কারণ আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে নেক্সট ক্লাসে কথাটা তোলার জন্য, মানে একটা প্রশ্ন ছিল, আমি বলছিলাম যে আগামী নেক্সট ক্লাসে প্রশ্ন তুলব। যাই হোক, মনে করলে বলবেন। তো যাই হোক, এটা বলছেন, এটা একটা সলিউশন আছে। একটা সলিউশন হচ্ছে অন্য ওয়েতে, মানে আমরা জাস্ট হিস্টোরি ব্রাশ টুলের একটা ব্যবহার দেখতে হবে, তাই আমরা ইচ্ছাকৃতভাবে একটা হিস্টোরি তৈরি করছি এবং সেটা ব্যবহার দেখাইছি। আর এটা ওই মুহূর্তের জন্য, আপনি পিএইচডি সেভ করে রাখলেও আগের পরবর্তীতে ওপেন করলে সেই অবস্থাটা পাবেন না, কিন্তু ওই কাজটা পাবেন না। কিন্তু আপনার রিকোয়ারমেন্ট যদি হয় যে না আমি একবারে করবো না, আমি পরে সেভ করে কাজটা করতে চাই, ইচ্ছে হতে পারে না যে এই টুলস দিয়ে এটা হয় না কিন্তু কাজটা তো হয়। কথাটা বুঝতে পারছি আমি? একটা হচ্ছে ফটোশপ দিয়ে সব কাজ হয়। এখন এক এই টুলসটা দিয়ে হয়তো এই কাজটা হবে না, পিএইচডি সেভ করার পরও কাজ হবে না, কিন্তু অন্য টুলস দিয়ে তো কাজ হয়। কথাটা বুঝতে পারছিস তো? আমরা কাজের ওয়েটা দেখে রাখি। হ্যাঁ, ঠিক আছে। এখানে বিষয়টা হচ্ছে পলিশ। হ্যাঁ আমরা, হ্যাঁ ঠিক আছে ধরতে পারেন। তো এখন তো আমি ওইটা একটু দেখাই। সেটা হচ্ছে ধরেন 2 নাম্বার টুলস ছিলাম, এটা আমরা হিস্ট্রি ব্রাশ টুলে, সাপোজ ধরেন এটার বেলায় আমি এটাকে ওপেন করবো। ফটোশপ এখন ওপেন হয়নি মেবি। এটা যেমন হয়, ধরেন আমরা হিস্টোরি ব্রাশ টুলের কাজটা হচ্ছে ইনস্ট্যান্ট। এখনই হিস্টোরি আগে অবস্থা যাবে, তারপর ঘষে অথবা পলিশ করে সামনে আসবে ইনস্ট্যান্ট। পরবর্তীতে পিএইচডি করেন, জেপিজি করলে তো হবেই না, পিএইচডি করলেও আর ওই জিনিসটা পাওয়া যায়, কারণ আপনি ইনস্ট্যান্ট কাজ করতেছেন। ঠিক আছে। আচ্ছা, এটা পাওয়া যাওয়ার একটা উপায় আছে, সেটা হচ্ছে অন্য একটা ভাবে। কারণ অনেক সময় আমাদের এটা দরকার হতে পারে যে আমি পরে করবো, অথবা এই ধরনের রিকোয়ারমেন্ট বিভিন্ন রকমের থাকতে পারে। তখন আমরা যেভাবে কাজটা করব সেটা হচ্ছে, আমরা ধরেন এটার বেলায় আমরা ধরেন এখানে যাব, এটাকে ওপেন করলাম। এখন আমরা হিস্টোরি দিয়ে তো কাজটা করতে পারি, এটাতে কোনো প্রবলেম আছে কারো? আচ্ছা, এটা দিয়ে করতে পারি। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওই জিনিসটা হচ্ছে না, যে আমাদের ওই যেটা আমি সেভ করার পর ওই জিনিসটা হচ্ছে না। এর জন্য এই কাজটা যেভাবে করতে হবে, আমাদের এই লেয়ারটাকে একটা কপি করতে হবে। কীভাবে লেয়ার কপি করে জানেন? লেয়ার মানে তো বোঝেন না? আচ্ছা, লেয়ার হচ্ছে ইমেজের একটা অংশ। কারণ একটা জায়গায় যদি, যেমন সাপোজ আমি যে জিনিসটা একেবারে সুন্দরভাবে বোঝেন, সেটা হচ্ছে 1% জায়গার ধরেন একটা ধরেন 4% জায়গায় যদি 100 জন মানুষকে থাকতে হয়, তাহলে কিভাবে থাকবে? অবশ্যই ফ্ল্যাট বিল্ডিং করতে হবে, উপরে উঠতে হবে। সো ফটোশপ হচ্ছে এরকম, আর ইলাস্ট্রেটর হচ্ছে বিশাল বড় গ্রামের বাড়ির মতো 1 একর 2 একর জায়গা, সেখানে থাকবো যে আমি। বুঝতে পারছি? আর ফটোশপটা আমরা জাস্ট নিজের ভাষায় বললাম জিনিসটা যেন আপনি সহজে বুঝতে পারেন। ঠিক আছে। ফটোশপের লেয়ারটা হচ্ছে অনেকটা সেরকম, কারণ এখানে অল্প একটু জায়গা, যতটুকু জায়গা আপনি নেবেন এটার উপরেই কিন্তু কাজ করতে হচ্ছে। আর এই কাজটা করতেছে কিভাবে? ওই লেয়ারের মাধ্যমে। লেয়ারটা হচ্ছে আপনি তলার মতো বুঝতে পারেন বিল্ডিং এর। যত লেয়ার নেবেন তত উপরে উঠবে, তত আপনি সুন্দর করতে পারবেন ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ, প্ল্যান ছাড়া তো হবে না, এখানে সবকিছু কিন্তু প্ল্যান। 4 শতাংশ জায়গায় আপনি বিল্ডিং তুলবেন, প্ল্যান ছাড়া হবেই না। প্ল্যানটাই ইম্পর্টেন্ট। ফটোশপটা তাই, এর জন্য আমরা বলি ফটোশপে যা করবেন পূর্ব নির্ধারিত চিন্তা করে করতে হবে। ঠিক আছে। আর ইলাস্ট্রেটর বিশাল জায়গা, আপনার এই জায়গায় ভালো লাগলো না ওই জায়গায় তোলেন, ওই জায়গায় ভালো লাগলো না ওই জায়গায় তোলেন। বুঝতে পারছি ব্যাপারটা? এই হচ্ছে। যাই হোক, তো এর জন্য আমরা কি করবো? লেয়ারটাকে কপি করবো। রাইট মাউস ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ঠিক আছে। লেয়ারটাকে অনেকভাবে কপি করা যায়, রাইট মাউস ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, তাহলে লেয়ারটা কপি হয়ে গেল। ঠিক আছে। আরো একটা হচ্ছে, এই লেয়ারটাকে টান দিয়ে এখানে ছাড়লেন, একটা কপি হলো। এই যে এখান থেকে নিউ লেয়ার নেই, এখানে ছাড়লে কপি হলো। আরো একটা হচ্ছে লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, ওকে। ঠিক আছে। তিনটা। আরো একটা হচ্ছে কন্ট্রোল জে। ঠিক আছে। চারটা। কন্ট্রোল জে, জে ফর জব। ঠিক আছে। তো এই 4 ভাবে আমরা লেয়ারটা কপি করতে পারি। তো আমরা এইভাবে লেয়ারটাকে কপি করব। এরপরে হচ্ছে আপনার কাজ। এখন আপনি কি করতে চান? এখন আমরা 2টা লেয়ার আলাদা করে ফেলছি। এখন একটা রাখবো রঙিন, একটা রাখবো সাদা কালো। উপরে যে লেয়ারটা নিলাম, আমরা তো একটাকেই সাদা কালো করছিলাম, তারপর ঘষে রঙিন অংশগুলো দেখাই। এখন কি করব? একটা নিচে রঙিন থাকবে, একটাতে আমরা ধরবই না, যেমন ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে আমরা ধরবই না। আমরা এটাকে করব সাদা কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট।
সাদা কালো হয়েছে। এখন দেখেন, এখন আপনি পিএইচডি সেভ করেন, কোনো সমস্যা নেই, কারণ এখন দুইটা লেয়ারে ভাগ করা আছে। ঠিক আছে, এখন কি করবেন, এখন শুধু ইরেজ করবেন। এখন আর হিস্টোরি ব্রাশ টুল নেই, এখন শুধু ইরেজ করবেন, কারণ আপনি ব্ল্যাক অংশটা ইরেজ করলেই তো ভিতর থেকে লাইট অংশটা চলে আসে। ঠিক আছে, এই একটা লেয়ার কিন্তু আরেকটা লেয়ারের উপরে আছে, একেবারে সেম সমান্তরাল উপরে আছে, একেবারে একুরেট উপরে আছে। এখন আপনি জাস্ট উপরের লেয়ারটা জাস্ট মুছবেন ইরেজার দিয়ে, তাইলে দেখবেন নিচের লেয়ারটা শো করতেছে। হিস্টোরি ব্রাশ টুলের কাজটাই কিন্তু সে করতেছে। আপনি যেটা ঘষবেন রঙিনটা আসছে, কিন্তু মূলত রঙিনটা কিভাবে আসতেছে, সেই হিস্টোরি আনতেছে না কিন্তু। এটাকে চোখটা বন্ধ করেন, নিচেরটা তাইলে বুঝবেন। আপনি কিন্তু মুছতেছেন, কিন্তু নিচে রঙিন লেয়ারটা থাকার কারণে আপনার মুছাটা বোঝা যাচ্ছে না, সে অটোমেটিক অ্যাডজাস্ট করে নিচ্ছে, কারণ ছবিটা সমান, একেবারে সমান একুরেট পজিশনে আছে। মানে আমরা কাজটা কিভাবে করছি, একটা লেয়ারের উপরে করছি, এটাকে অ্যাডজাস্ট করছি, তারপর হিস্টোরি ব্রাশ টুল দিয়ে করছি। এখন ওইভাবে করলে তো পিএইচডি সেভ করলে কাজটা আসে না। এর জন্য আমরা কাজটা যেভাবে এখানে করব, সেটা হচ্ছে আমরা লেয়ারটাকে একটা কপি করব, এই লেয়ারটাকে কপি করব, কন্ট্রোল জে। কপি করা ছাড়া যদি ইরেজার ইউজ করি, তাহলে আপনি নিচ থেকে কি দেখাবেন? সাপোজ ধরেন এটার ভিতরে আমি ইরেজার ইউজ করলাম, সাপোজ এটা ইরেজার আমি ইউজ করলাম, তাহলে তো নিচের অংশ কি দেখাবে? নিচে কিন্তু থাকতে হবে না। ইরেজার মানে তো আগের অবস্থায় নেওয়া না। হিস্টোরি ব্রাশ টুলের কাজ হচ্ছে আগের অবস্থায় নেওয়া। এই যা প্রুফ করার জন্য আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দেখেন, মানে আপনি আগের অবস্থানে কি চান? হ্যাঁ, তখন তো লেয়ার একটা, এখানে দুইটা লেয়ার আছে বুঝেন। ওইখানে হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, সে তার মানে বৈশিষ্ট্যই হচ্ছে আগের অবস্থানে ফিরে নেওয়া। ঠিক আছে, ইরেজারের বৈশিষ্ট্য তার ওইটা না। ইরেজারের আবার সুবিধা আছে, আপনি পিএইচডি সেভ করলে পরে আবার কাজ করতে পারবেন, আর হিস্টোরি ব্রাশ টুলে ওই সুবিধাটা নাই। এখন যদি আপনি এই সুবিধাটা ব্যবহার করতে চান, তাহলে তো আপনি এদিকে আসতে হবে। এখন আপনি সাপোজ ধরেন মতলব যাবেন, এখন বাসেও যাওয়া যায়, এখন আপনি লঞ্চে যেহেতু যাইবেন, আপনি তো লঞ্চ গার্ড দিয়ে যেতে হবে। আমরা যেভাবে করছি সেটা হচ্ছে এইভাবে করার পরে আমরা এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করছি, মানে একটা লেয়ারের উপরেই কাজটা করছি, একটা লেয়ারের উপর কাজটা করছি বিধায়ী এটাকে আপনার সেভ করলেও পরবর্তীতে আর আসবে না। যখন লেয়ার দুইটা হবে তখন একটা প্রজেক্ট হলো, তখন সেভ করলে পরবর্তীতে ওইভাবে পাবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই দেখবো আমরা, সমস্যা কি। কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করলাম লেয়ারটা, এখন আমরা উপরে যে লেয়ারটা নিয়েছি এই লেয়ারটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, নিচেরটা আমরা ধরবো না। ঠিক আছে, নতুন যে লেয়ারটা নিয়েছি এটাকে ধরলাম, এটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট উপরের লেয়ারটাকে। ঠিক আছে, ওকে। আমরা কাজ করব উপরের লেয়ারটার উপরে আগের মতো, কিন্তু নিচে একটা লেয়ার থাকবে সাপোর্ট হিসেবে। ঠিক আছে, এরপর কাজ হয়ে গেলে আমরা হ্যাঁ নিচের লেয়ারটা থেকে উপরের লেয়ারটা যখন আমি মুছবো, তাহলে তো নিচের লেয়ারটাই দেখা যাবে, এরকমই ব্যাপারটা। হ্যাঁ এটাই, আর নিচের লেয়ারটা রাখার উদ্দেশ্য এটাই যে উপরের লেয়ার আমার ইচ্ছা মতো আমি মুছবো, ওই অংশগুলোতে কিছু না কিছু দেখাতে হবে, তো নয়তো আপনার কিছু থাকবে না, নিচের লাইট অংশটা দেখাবে। যেমন ধরেন নিচের লেয়ারটা আমি বন্ধ করি, ঠিক আছে, নিচের লেয়ারটা আমি বন্ধ, এখন যদি উপরের লেয়ারটা আমি কিছু মুছছি, ধরেন আমি এই অংশটা মুছলাম, তাইলে কি বুঝলো, সে কিন্তু একবারে ইরেজ করে ফেললো, মুছে ফেললো। যখনই নিচের লেয়ারটা থাকবে তখন এটার ভিতরে নিচের অংশটা শো করবে গ্যাপ দিয়ে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা উপরের লেয়ারটা নিয়ে ওইটার উপর আমরা যা ইরেজ করব, ওই অংশগুলা গ্যাপ থাকবে না, ওই গ্যাপ দিয়ে নিচের লেয়ারের অরিজিনাল কালারটা শো করবে। বুঝতে পারছি? এই পর্যায়ে যদি আপনি পিএইচডি সেভ করেন, সাপোজ এতটুকু আমরা করছি কাজ, এরপর যদি আমরা পিএইচডি সেভ করি, ডেস্কটপ পিএইচডি, ওকে, এই অবস্থায় পিএইচডি সেভ করছি, সাপোজ কেটে দিলাম। এখন আমার পিএইচডি ওপেন করে দেখবেন যে এটি হবে। ঠিক আছে, সরি এটা না, হ্যালো হ্যালো, না আমি ক্লাসে, হ্যাঁ পরে ফোন করবো।
বুঝতে পারছেন? এখন ইরেজার টুল নিলাম, সাপোজ এখন আরেকটু করবো, করেন। ঠিক আছে, এখন কিন্তু হচ্ছে, কারণ দুইটা লেয়ার আপনি তো করতেছেন কি মূলত, মূলত এটাকে মুছতেছেন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এখন আপনি পিএইচডি থাকলে তো যেভাবে আছে সেভাবেই থাকবে প্রজেক্ট, আর এমনি তো আপনি জেপিজি সেভ করবেন, যেভাবে সেভ করতেন। হ্যাঁ, জেপিজি করবেন। তবে কাজ পূর্ণাঙ্গ শেষ হওয়ার আগে তো জেপিজি করার দরকার নেই, আপনার যেহেতু প্রজেক্ট আছে, পূর্ণাঙ্গ শেষ করার পরে জেপিজি করবেন। বিষয় হচ্ছে এরকম। আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা আজকে দেখব, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই টুলস, আর এখানে গ্রেডিয়েন্ট টুলস সম্পর্কে একটু আলোচনা করতে হবে। ফাইন, ঠিক আছে, এগুলো হচ্ছে আজকে ক্লাস টপিক। চারটা টুলস হলে কি হবে, এটা করার সময় 1 নাম্বার ইম্পর্টেন্ট টুলস, তার মানে বুঝতেই পারতেছেন এটা গুরুত্ব কতটুকু। না মানে এটা একটা গোছানো হয়েছে ব্যাপারটা, মানে চারটা, মানে এখানে মনে হচ্ছে যে আইটেম চারটা, কিন্তু এখানে চারটার ভিতরে অনেক কিছু আছে। ঠিক আছে, প্রথম ক্লাসে ছিল 6টা, কিন্তু প্রথম ক্লাসে 6টার ভিতরে যা না আছে এখানে চারটার ভিতরে তার 4 গুণ আছে। ঠিক আছে, কারণ টাইপ টু পেন টুলস অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়। যাই হোক, আহ, এখন আমরা যেটা করবো নিউমার ওকে করলাম। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, প্রথমে আমাদের গ্রেডিয়েন্ট টুলসটা সম্পর্কে একটু দেখে আসি, যেটা আমরা দেখলাম ফাইল থেকে নিয়ে। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা এতটাই ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে প্যান টুলস, যেটা আজকে আমাদের টপিক, আর গত টপিকে ছিল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা 2 নাম্বার, 3 নাম্বার ক্লোন টুল, 4 নাম্বার আপনার শেপ টুল, 5 নাম্বার টাইপ টুল, এই 5-6টা টুলস আছে সুপার ইম্পর্টেন্ট। এগুলাতে কোনো আপোষ নেই, মানে এগুলাতে যদি আপনি বলেন পারি না বুঝি না, তাইলে আপনার ভবিষ্যৎ সামনে অন্ধকার। আর এগুলাতে যত দক্ষতা থাকবো তাহলে আপনার ভবিষ্যৎ ততটাই ক্লিয়ার হবে। বুঝতে পারছি? তো এটা ওইভাবে ওই মাইন্ড সেট আপ করে শিখবেন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তো আমরা একটা পেজ নিলাম, সাপোজ আমরা গ্রেডিয়েন্ট টুলসটা দেখবো, যে কোনো একটা কালার আমরা নিলাম। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলসটা হচ্ছে, গ্রেডিয়েন্ট টুলস নিলাম, গ্রেডিয়েন্ট হচ্ছে একের অধিক কালার। ঠিক আছে, যারা আমরা বলি কন্ট্রাস্ট, তারপরে শেড, যে যেভাবে বুঝেন, গত ক্লাসে একটু আলোচনা আমরা হয়েছিল। সো গ্রেডিয়েন্ট হচ্ছে এরকম, অনেক সময় আমাদের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয়, একের অধিক কালার বিভিন্ন জায়গায় দেখবেন, সেগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট। ব্যাপারটা হচ্ছে যদি আপনাকে দেখাই, যাই হোক, গ্রেডিয়েন্টটা হচ্ছে একের অধিক কালার। ঠিক আছে, তো প্রথমে আমরা গ্রেডিয়েন্ট টুলস নিব। গ্রেডিয়েন্ট টুলস নেওয়ার পরে, যেহেতু একের অধিক কালার, একের অধিক কালারগুলো আপনাকে তৈরি করতে হবে না। এখন একের অধিক কালার, তো একের অধিক কালার কি কি দিবেন, একটা কালার হলে তো আমরা এখান থেকে দিয়ে দিতাম, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রাইখে ওইখান থেকে অ্যাপ্লাই করে দিতাম। এখন যেহেতু একের অধিক, তাহলে তো তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানে যাব, তৈরি করা, এখান থেকে তৈরি করতে হয় গ্রেডিয়েন্টটা, এখানে ক্লিক করব, একটা উইন্ডো আসবে, এই উইন্ডোটার ভিতরে আপনার গ্রেডিয়েন্টটা দিতে হবে। এখানে কিছু ডিফল্ট গ্রেডিয়েন্ট সাজেস্ট করা আছে, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, আবার চাইলে এগুলো থেকে তৈরিও করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা গ্রেডিয়েন্ট নেবেন, অ্যাজ এ ফর্মালিটি একটা নিতে হবে, নেওয়ার পরে তারপর তৈরি করবেন। এখানে যে বক্সগুলো দেখতেছেন নিচে, এগুলো হচ্ছে রঙের বক্স। এই বক্সটাতে আপনি ডাবল ক্লিক করলেই রঙের প্যানেল আসবে, এখানে আপনি তৈরি করবেন, যেরকম ভাবে তৈরি করতে চান সেরকম ভাবে তৈরি করবেন। ঠিক আছে, তৈরি করলাম, একটা হয়ে গেল। আবার করতে চাইলে সেম, এই বক্সটাতে ডাবল ক্লিক, আবার এখানে আপনি যেভাবে চান সেভাবে তৈরি হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি? যেভাবে চান বলতে কিভাবে চান সেটা বলেন আগে। মানে প্রথমে তৈরি করাটা বোঝেন, তারপর আমরা যেভাবে চাই, আগে তৈরি করব। মানে আপনি কয়টা কালার দিবেন, সাপোজ আপনারাই বলেন আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করব, কয়টা কালার গ্রেডিয়েন্ট বলেন? 3টা কালার, ওকে। সো এখন এখানে একটা কালার অলরেডি আছে। আচ্ছা, রেডের ভিতরেই হবে 3টা। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এখানে দেখতে হবে গ্রেডিয়েন্ট যদি আমরা 3টা করতে চাই, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে বক্স, কখনোই কিন্তু আপনি কালার করবেন না। ধরেন সাপোজ আপনি যেটা বললেন, রেডের ভিতরে লাইট ডিপ আছে, এখন রেডের ভিতরে যদি লাইট ডিপ হয়, তাহলে আমাদের হিসাব অনুযায়ী কালার তো হয় একটা, লাইট আর ডিপ, কিন্তু কালার তো রেডি, কিন্তু এখানে এটা চলবে না।
এখানে চলবে বক্স হিসাবে। এখানে কয়টা বক্স আছে? দুইটা, তার মানে কালার দুইটা। হোক যদি একই রকমের কালারও হয়, রেড রেড, তারপরেও বুঝতে হবে যে দুইটা কালার আছে এখানে। মানে বক্স যতটা, আপনি যতটা কালার তৈরি করতে চান, কারণ আপনি এখানে রেড দিচ্ছেন, যদি এখানে গ্রিন দেন তার তো দোষ নাই। কথাটা বুঝতে পারতেছি? ধরেন আপনি গ্রেডিয়েন্টটা, ধরেন আমরা রেডে একটা গ্রেডিয়েন্ট করি 3 কালারে, ঠিক আছে? আচ্ছা, এইখানে ক্লিক করলে একটা বক্স আসবে এই যে এখানে, ওকে? আবার যদি মাঝখানে গ্রেডিয়েন্ট আপনার দরকার না হয়, টান দিবেন, শেষ, চলে যাবে। হ্যাঁ, মাউস ক্লিক করে কাছাকাছি যে টান দিবেন গ্রেডিয়েন্ট হবে, আবার কাছে ওইটার ভিতরে টান দিবেন গ্রেডিয়েন্টটা চলে যাবে। যতগুলো চান, এখানে আছে কয়টা? 3টা। এখানে কয়টা? যতগুলো চান অতগুলোই গ্রেডিয়েন্ট হবে। আবার না লাগলে অতগুলোই আপনি বাদ দিতে পারবেন, ঠিক আছে? আর কালার চেঞ্জ করার সিস্টেম হচ্ছে একই রকম ভাবে যেভাবে করেন, জাস্ট বক্সে ক্লিক করবেন, এই বক্সে ক্লিক করবেন, একটা উইন্ডো আসবে, এখান থেকে কালার যেটা দিবেন সেটাই চেঞ্জ হবে। হ্যাঁ, এই যে এখানে যে এই মুহূর্তে যে কালারটা দেখতেছেন সেটা হচ্ছে মূল কালার। এই যে এখানে যেটা কালার হচ্ছে গ্রিন, কোনটা? এগুলা কালার বক্স, এই যে কালার স্টপ, নিচে দেওয়া আছে কালার। আচ্ছা, তো এই বক্সগুলো হলো। এখন ধরেন আমরা 3 কালারের একটা গ্রেডিয়েন্ট করব। সাপোজ এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট আগে তৈরি করি, এখানে 3 কালারের তৈরি করা আছে, এগুলো চাইলে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে নিজের মতো করে করতেও পারেন, কোনো সমস্যা নেই। 3 কালার আছে, 4 কালার আছে, ঠিক আছে? ধরেন সাপোজ এটাই করলাম, 3 কালার নিলাম, কোনো সমস্যা নেই, এগুলোকে সাইডে আপনি চাপাতেও পারেন, বাড়াতেও পারেন, ওকে? আবার ধরেন এটা লাগলো না, আপনি দুটো নিয়ে করবেন, করেন, কোনো সমস্যা নেই। 3টা করবো, মাঝামাঝি ক্লিক করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো হচ্ছে। আপনি দেখেন যখন এই দেখেন এখানে ক্লিক করেন, কালারটা এটা হয়ে গেছে। তাহলে এটা 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 না, এটা কিছু না, এটা এরকমই থাকবে, এটা কিছু না। হ্যাঁ, নিচেরটা দিয়ে আমরা চেঞ্জ করব, এটা জাস্ট একটা মেজারমেন্ট ধরে আছে। আর এই সে যে কাজ করবে তাকেও তো কোনো কোনো না কোনো অবজেক্ট দিয়ে তাকে আটকে রাখতে হবে, ঠিক আছে? আপনি পাল্লা দিয়ে কিছু একটা জিনিস মাপবেন, তারও তো কোনো এক জায়গায় ধরতে হবে, তারপর সে আপনাকে মাপতে পারবে। তো এরকম হচ্ছে ব্যাপার। যাই হোক, সো আমরা 3 কালার করব এখন। এরপর আমরা কালারগুলো দিয়ে দিব, যেই কালার দিব সেরকম। ধরেন এখানে দিলাম, আমরা দিলাম সাপোজ রেড কালারে করবো, রেডে গেলাম, রেডের ধরেন ডিপ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে লাইট, এগুলো হচ্ছে হালকা, ঠিক আছে? এটা হচ্ছে কালো, এটাও কালো, এগুলো হচ্ছে ডিপ। এটা বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে আগে ছিল, এটা বর্তমান কালার। ওকে, রেডের ডিপ দিলাম। আবার এখানে দিলাম, এই বক্সে ক্লিক করলাম, এখানে আমরা যাব যে আমরা রেডের ডিপ দিলাম সাপোজ, এখানে গেলাম, এখানে দিলাম রেডের লাইট। লাইট হয়েছে না? ধরেন এরকম হয়েছে। এই তো গ্রেডিয়েন্ট আমাদের তৈরি। এখন এখানে কয় কালার ম্যাডাম বলেন তো? কিভাবে? না, খয় 3 কালার কিভাবে বললো? দুই দিকে তো খয়েরি, তাহলে তো আমরা এক কালার ধরতে পারি। আচ্ছা, তাহলে তো আমরা এখানে 2 কালার বলতে পারি। দুই দিকে যদি খয়েরি, ধরুন খয়েরি ধরলাম, দুই দিকে যদি খয়েরি হয়, খয়েরি তো এক কালারই, তাহলে কয়টা হলো কালার? দুটোই। তাহলে 3টা দিয়ে বলবেন। আসলে আমরা মানে ফটোশপে প্লাস আমরা গ্রাফিক্সে যে ব্যাপারটা চিন্তা করব, আমরা চিন্তা করব কালারটা বক্স হিসাবে। আমাদের যুক্তিও ঠিক আছে, এটা সেম কালার, তার মানে দুইটার আমরা একটা ধরতে পারি। কিন্তু আপনার সেম করছেন, আপনার বিষয়, কিন্তু এই বক্স যদি আপনি এখন যদি সাপোজ এখানে আমরা ধরেন এটাকে যদি দুইটা ধরি, সাপোজ এটাকে আমরা কিন্তু চাইলে একটা ধরতে পারি, একটাই ডিপ লাইট। এখন আমরা যদি সাপোজ এটা একটা ধরি, এখন এরকম হইলে তো চেঞ্জ হয়ে যাবে। এখন কয় কালার? এখন তো আবার বলবেন 3টা। তার মানে কালারটা ভেরিয়েশন করে বক্সের উপর, বক্স যতটা থাকবে কালার ততটা। এখানে আপনি রেড দিয়েছেন, দেন অন্য কালার তো দিতে পারেন, ঠিক আছে? এখন আমার ইচ্ছে হচ্ছে আমি হালকা লাইটের একটা কম্বিনেশন করব, ঠিক আছে? সেখানে আমাদের রেডি থাকতে হবে। আচ্ছা, সাপোজ আমি রেডে গেলাম, আচ্ছা রেডের টিপ, ঠিক আছে? আমার এটা তৈরি করা রেডি। এখানে একটা গ্রেডিয়েন্ট আছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। এই গ্রেডিয়েন্টটা আমাদের 6 নম্বর ক্লাসে একটা কাজে লাগবে, সেক্ষেত্রে দেখাবো। এটা হচ্ছে মানে গ্রেডিয়েন্টটা শুরু হয়ে হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এখানে 2 কালার না, ঠিক আছে? এই গ্রেডিয়েন্টটা হচ্ছে এক কালার থেকে শুরু হয়ে আস্তে আস্তে নাই হয়ে যাবে।
ঠিক আছে। আর এই গ্রেডিয়েন্ট গুলো যেগুলো আমরা করলাম সেগুলো তো সাধারণ। হ্যাঁ অবশ্যই করা যাবে। এক কালারের গ্রেডিয়েন্ট, আমরা যেরকম দুই কালার, এক প্রান্তে এক কালার আরেক প্রান্তে আরেক কালার, দুইটা হালকা করে মিলে যাবে। আর এটা হচ্ছে এক প্রান্ত থেকে শুরু হবে, আরেক প্রান্তে যাওয়ার আগেই সে ব্লাড হয়ে যাবে। ওকে ফাইন, দেখাবো। আমরা আগে এই জিনিসটা একটু দেখে আসি। সেটা হচ্ছে এখানে তিন কালারের গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে চলে গেল। যাই হোক, আমরা হালকা করলাম, ফাইন। তারপরে এখানে গেলাম রেড, রেডের ডিপ। ওকে, তিন কালার গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। তৈরি করাটা আমাদের কমপ্লিট। ওকে, এবার আপনি তৈরি করছেন, এবার সেটাকে ব্যবহার করার সিস্টেম আছে পাঁচটা। কয়টা? পাঁচটা। এই যে এখানে এটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার মানে লাইনের মতো। আপনি চাইলে এটা লিনিয়ার মানে এইভাবে হয়েছে, আবার চাইলে বাম থেকে ডানে। বুঝতে পারতেছি ব্যাপারটা? মানে আপনি লাইন করে ছাড়তেছেন। এটাকেও চাইলে আপনি কোনাকুনি করতে পারেন, সেম। মানে আপনি যেভাবে যাবেন সমান্তরাল ভাবে যাবে। আপনি কোনাকুনি গেলে কোনাকুনি, সোজা গেলে সোজা, ডানে পায়ে গেলে ডানে পায়ে, উপর থেকে নিচে গেলে উপর থেকে নিচে। এখান থেকে, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ এখান থেকে হবে। এই যে যেভাবে করবেন সেভাবেই হবে। মানে আপনি সোজা যাবে, আপনি যেভাবে যেতে চান সেভাবেই যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার। তারপর এটা হচ্ছে রিডায়াল। রিডায়ালটা দরকার হয় গোল। কত ডিগ্রিতে ঘুরলো এটা বলেন তো? কত ডিগ্রি? 360। 360 না? টোটাল সার্কেলটার কত? বৃত্তের এটা 360 ডিগ্রি না? সো এটা 360 এ ঘুরছে না? রিডায়াল মানে এটা হচ্ছে যে তিনটা কালার আমরা নিব, তিনটা কালার ঘুরবে। দেখেন এটাও ঘুরছে নিচে নিচে, নিজের কক্ষপথেই ঘুরতেছে। মাঝখানেরটাও ঘুরছে, রেডটাও ঘুরছে, কিন্তু রেডটা বোঝা যাচ্ছে না কেন? কারণ বাকি অংশটা তো আপনার ফিল করতে হবে। আপনি এই পেজের ভিতরে যেহেতু কালারটা দিতেছেন, কালারটা তো এই পেজেই নিবে। দুইটা মাঝখানে সময় পাইছে, ঘুরছে। আর এটা তো আর ঘুরতে পারে নাই, এটা পারবে না স্বাভাবিক। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ক্লিয়ার? এটা এটা ঘুরবে, মানে এই গ্রেডিয়েন্টটা ঘুরে ঘুরে দিবে। বোঝেন না আমার কথাটা? মানে এটাও কিন্তু গ্রেডিয়েন্ট হয়েছে, কিন্তু রিডায়াল, রিডায়াল মানে ঘুরতেছে। এখানে কালার কয়টা বলেন? কালার তো ঠিকই আছে। এটাই কেন এটা বোঝা যাচ্ছে না? এখানে তো ব্যাকগ্রাউন্ড, আপনি যখন গ্রেডিয়েন্টটা দিবেন আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন কালারটা। গ্রেডিয়েন্টটা কোথায় দিয়েছেন? ব্যাকগ্রাউন্ডে না। আমরা যে কিছুক্ষণ আগে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম, এটা কই দিছি গ্রেডিয়েন্টটা? হ্যাঁ হবে। মানে জাস্ট রিডায়ালের সিস্টেমটা বোঝেন। মানে গ্রেডিয়েন্টের আরো কিছু অপশন আছে। আপনি যে প্রশ্নগুলো করতেছেন এগুলার সহজ সমাধান সামনে আছে। মানে বললাম এটাই, জাস্ট এখান থেকে রিডায়ালের আইডিয়াটা নেন। ঠিক আছে, লিনিয়ার। এটা, হ্যাঁ এটা প্রপার্টিজ। এই যে উইন্ডো থেকে আপনাদের আসবে, এই যে এখানে অপশন, অপশন এটাকে বলে অপশন। ঠিক আছে, এটাকে বলে অপশন। ওকে। আচ্ছা, এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে, আমাদের যেহেতু গ্রেডিয়েন্টের প্রথম ক্লাস, গ্রেডিয়েন্টের উপরে অনেক ক্লাস হবে। অনেক ক্লাস হবে বলতে কি, গ্রেডিয়েন্টের প্রজেক্ট দিব এবং আরো কিছু গ্রেডিয়েন্ট ভিতর থেকে দেওয়া যায়, সেগুলো দেখবেন, তখন এই প্রশ্নগুলো থাকবে না। এখন যা সিস্টেমটা বুঝেন, লিনিয়ার বলতে কিভাবে দেয়, রিডায়াল বলতে কিভাবে দেয়, এই হচ্ছে ব্যাপার। রিডায়াল নিলাম, রিডায়াল এইভাবে করলো কত ডিগ্রিতে? 360। এখন যদি আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেন, কত ডিগ্রিতে হলো? 180। এখান থেকে গেলেন এখানে কত? 90। এই যে এখানে খেয়াল করেন 90। ঠিক আছে, মানে রিডায়াল করবে। এবার আপনি যত ডিগ্রিতে ঘোরাতে চান। দেখেন এখানে তিন কালার হয়েছে, এক কালার, দুই কালার, এই সম্পূর্ণটা একটা তিন কালার। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হচ্ছে একটা অ্যাঙ্গেল করে ঘুরবে, অ্যাঙ্গেল করে ঘুরবে। সে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, একটা অ্যাঙ্গেল করে তারপরে এটাকে ঘোরাবে। তিন কালারই হবে, এক কালার, দুই কালার, তিন কালার, অ্যাঙ্গেল করে ঘুরবে। এটা অনেক ক্ষেত্রেই দরকার হয় না। আচ্ছা, তারপর হচ্ছে রিফ্লেক্ট। এই রিফ্লেক্ট আর হচ্ছে এখানে আপনার লিনিয়ার, দুইটা সেম। কেন সেম? লিনিয়ার দিয়ে বোঝাচ্ছে ডানে বায়ে। ডানে বায়ে করতে পারলে উপর নিচেও করতে পারবেন, কোনাকুনিও করতে পারবেন। এটা দিয়েও সেম। এটা মানে হচ্ছে উপর নিচে। রিফ্লেক্ট দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, উপরে অন্ধকার, নিচে অন্ধকার, মাঝখানে লাইট। তার মানে দেখাচ্ছে এটা উপর থেকে নিচে দেয়। আর এটা দেখেন এক পাশ থেকে অন্ধকার থেকে লাইট হয়ে আসছে, মানে এটা দিয়ে বুঝতেছি আমরা ডানে বায়ে দেয়। আর এটা দিয়ে উপর নিচে দেয়,
কিন্তু এটা দিয়ে যেহেতু উপর নিচে যা খুশি করা যায়, এটা দিয়ে আপনি ডানে বাই উপর নিচে সবকিছু করতে পারেন। তার মানে এই দুটো একই জিনিস। এর জন্য আমরা এটা ব্যবহার না করলেও পারি, এটা দিলেই পারি। যেমন সাপোজ এটা ব্যবহার করি, এটা দিয়ে উপর নিচে, আবার ডানে বাইও হয়, আবার কোনাকুনিও হয়, আবার আপনি যেভাবে বলছেন এইভাবে করবেন, এইভাবেও হবে। ঠিক আছে, এইভাবেও হবে, এইভাবে যেভাবে করতে চান। না না, আপনি কালারটা নিয়েছি তো তিনটা, তাহলে এটা 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 হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করছেন না এরকম কিছু না, এটা এটা সেম, 100% সেম, 1%। যেমন আমরা একটা অ্যাপ্লাই করে দেখি তাইলে কেমন দেখে। এটা নিলাম ডানে বাই, ওকে, সেম এটা নিলাম ডানে বাই, হ্যাঁ সেম হয়েছে। আচ্ছা এটা নিলাম উপর নিচে, আবার এটা নিলাম উপর নিচে, একটু থাকতে পারে, কিন্তু এটা আসলে মানে আমরা সেমই ধরতে পারি। আচ্ছা এটা আমরা আগে খেয়াল করি, যেমন এখানে মনে হচ্ছে এটা দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। কোনটা? এটা আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক সময় গ্রেডিয়েন্ট থাকে, বিভিন্ন ওয়েবসাইটে গেলে ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন যে একটু লাইট থাকে, একটু ডিপ থাকে, ঠিক আছে, সেগুলোতে আমরা এই গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করি। হ্যাঁ, মানে একের অধিক কালার যদি ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। বুঝতে পারছি, তার মানে আমরা বুঝলাম এটা এটা সেম। আর তারপর এটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড হচ্ছে আগের মতোই ডায়মন্ড, বুঝতে পারছি। ডায়মন্ড আমরা যেরকম রাউন্ড ঘুরাইছি, এটা ডায়মন্ডের মতো ঘুরবে। এবার আপনি এটাকেও চাইলে 180 করতে পারেন, এটাকেও চাইলে 90 করতে পারেন, ঠিক আছে। তবে এই গ্রেডিয়েন্টগুলো থেকে সবচেয়ে কাজে লাগে আমাদের লিনিয়ারটা, যেটা, আর লিনিয়ারটা এটা তো একই, লিনিয়ারটা কাজে লাগে, আর হচ্ছে রিডায়াল, এই দুইটাই 99% কাজে লাগে। আর বাকি দুইটা হচ্ছে, বাকি যে দুইটা আছে অনলি 1 থেকে 2% সময় কাজে লাগে, ঠিক আছে। আমার এখনো লাগে নাই, এটা বললাম, আশা করি আপনাদেরও লাগবে না, কিন্তু জেনে রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন জাস্ট আমি যেটা দেখবো, এই গ্রেডিয়েন্টের ভিতরে একটা বিষয় আছে, যেটা হচ্ছে ওয়ান কালার গ্রেডিয়েন্ট, যেটা এক কালার। আমরা একটা কালার করে দেই, সাপোজ অল্টার ডিলিট, আমরা ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম ব্ল্যাক, ঠিক আছে। এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট দিব। আচ্ছা, গ্রেডিয়েন্ট দিতে গেলে এখন আমরা একটা সিলেকশন করব, সিলেকশন করে গ্রেডিয়েন্ট দিব। যেমন আমি সম্পূর্ণ পেজে দিব না, অল্প একটু জায়গায় দিব, তাহলে সিলেকশন করতে হবে। লেয়ার নিতে ভালো, কিন্তু আমি ধরেন জাস্ট দেখাচ্ছি তো, তাই লেয়ার নিলাম না। প্রত্যেকটা কাজে লেয়ার নিয়ে করা ভালো। এখন আমি যদি এই সিলেকশনটা না করি, তাহলে সম্পূর্ণ পেজের ভিতরে সে কাজটা করবে। এখন সিলেকশন করলাম, এর বাইরে আর যাবে না। আচ্ছা, এখন এখানে আমি গ্রেডিয়েন্ট দিব। আচ্ছা, গ্রেডিয়েন্টে গেলাম, এখন আমরা এগুলো দিতে পারি, ফাইন, দিয়ে দেখেন। ওকে, এগুলো হয়েছে। আচ্ছা, ধরেন এগুলো আমি দিব না, এখন আমি দিব ওয়ান কালার। যেটা ওয়ান কালারটা কি লেখা, 2 নম্বরটা কি লেখা, ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। ফরগ্রাউন্ড কোনটা, এই যেটা। তার মানে এই গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে হলে আপনার ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। আপনি যেই কালারের গ্রেডিয়েন্টটা শুরু করতে চান, ওই কালারটাকে চেঞ্জ করে নেবেন, ফরগ্রাউন্ডে ওই কালারটা রাইখে নেবেন, তারপরে ভিতরে ঢুকবেন, ঠিক আছে। কারণ যেহেতু ফরগ্রাউন্ড থেকে সে কালারটা পিক করে, তার মানে ফরগ্রাউন্ডটাকে ঠিক করতে হবে। সাপোজ গ্রিন আমি দিব, ফরগ্রাউন্ডটা আমি রাখলাম কি গ্রিন, ভিতরে ঢোকেন, অটোমেটিক এটা গ্রিন হয়ে গেছে। বুঝতে পারছি, মানে যেহেতু ফরগ্রাউন্ড নিয়ে কাজ করে, সে অটোমেটিক ফরগ্রাউন্ড কালারটা পিক করে নেয়। ফরগ্রাউন্ড পিক করলো, ওকে দিলাম। এরপর আপনি যেই স্টাইলে দেন, এগুলো সব আগের মতো স্টাইল। আমি লিনিয়ারটাই দিলাম, এখান থেকে এখানে শুরু করেন। কি বুঝলেন, গ্রিন কালারটা শুরু হয়ে আস্তে আস্তে নাই হয়ে গেছে। এদিকে কিন্তু নাই, খালি। আর খালি থাকার কারণে কালো অংশটা দেখাচ্ছে, কিন্তু আসলে কিন্তু নাই। কন্ট্রোল জি দিয়ে ছেড়ে দিলাম, বুঝতে পারছেন। এটা হচ্ছে ওয়ান কালার, মানে একদিক থেকে সলিড ভাবে শুরু হয়ে আস্তে আস্তে নাই হয়ে যাবে। হ্যাঁ, ওয়ান কালার গ্রেডিয়েন্ট, মানে এক কালার যদি আমরা গ্রেডিয়েন্ট রাখতে চাই সেই ক্ষেত্রে। ঠিক আছে, এখানে গেলাম। এখন এটাকে আপনি কমাতেও পারেন চাইলে, যেমন আমি এটা আর একটু কম যাবে। এগুলো হচ্ছে তার হাত, আপনি একটু কম দিলে একটু কম দিলেন, এবার টানেন, আরো কম হবে, আরো টানলে আরো কম হবে।
এটাতে যদি আমরা একাধিক কালার যাই তাহলে তো আমরা অন্য গ্রেডিয়েন্ট নিব, অন্য গ্রেডিয়েন্ট এখানে যাব না, এখানে একটা থেকে আস্তে আস্তে নাই হয়ে যাবে, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। আর বাকি যে যেখানে 2টা 3টা 5টা দরকার 10টা দরকার হবে সেখানে তো আমরা এটা নিব না, এটা এগুলো নিব। ঠিক আছে, এখানে আরো গ্রেডিয়েন্ট আছে, চাইলে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে। ঠিক আছে, এখানে যাই আপনার এই যে এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে, এগুলো সব গ্রেডিয়েন্ট, বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট আছে। বুঝতে পারছি গ্রেডিয়েন্টের ব্যাপারটা, গ্রেডিয়েন্টের উপরে আরো ক্লাস হবে, প্রজেক্ট হবে, তারপর সমস্যা হলে আমরা বুঝে দেবো সব পরবর্তীতে। আচ্ছা, এখন আমরা চলে আসি একটু ব্যাপারে, সেটা হচ্ছে আমরা এখন দেখবো ব্লাড টুল। ব্লাড নিয়ে আমরা অলরেডি একটা ব্লাডের বিষয় বুঝতে পারছি। সো ব্লাডটা হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আসলে একটা টুলসের কাজ বলা হয় না, প্রত্যেকটা টুলসে কিছু না কিছু ব্লাডের অপশন থাকে। ঠিক আছে, সো এই ব্লাডটা অনেক ক্ষেত্রে আমাদের দরকার হয়, এর জন্য আমরা এটা ব্লাড টুলস বলি। এখানে ব্লাড টুলস দিয়ে যে কাজটা হয়, সাপোজ ধরেন আমরা একটা সাপোজ আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি করব। ঠিক আছে, একটা কমন ইস্যু আমাদের কাছে। আমরা অনেক সময় ইগুলাতে দেখি না, আপনার মানুষ মোবাইল দিয়ে ছবি তুলে সেটাকে পাসপোর্ট সাইজ করে বের করে নিয়ে আসে। ধরেন বাসায় কেউ ছবি তুললো, সেটাকে স্টুডিওতে নিয়ে বললো যে এটাকে পাসপোর্ট সাইজ করে দেয় না, সেই কাজটা কিভাবে করে, তাহলে তো এই সফটওয়্যার দিয়েই করে, সেটা আমরা করবো। আর সেই প্রজেক্টটা বোঝানো, সেটা একটা প্রজেক্ট ছোটখাটো, সেটা বুঝতে বুঝতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ব্লাড টুলস সম্পর্কে আমরা ব্যবহার বুঝবো। যেমন ধরেন সাপোজ সাপোজ পাসপোর্ট সাইজ তুলতে গেলে ছবিটা অবশ্যই এই পোজে তুলতে হবে। এখন এই পোজে তুললে তো আর পাসপোর্ট সাইজ হবে না, হবে? কারণ অবশ্যই একটা স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের যে স্ট্যান্ডার্ড দরকার সেটা আমরা সবাই বুঝি, ওইভাবেই ছবিটা তুলতে হবে। এখন যদি এই পোজে রাখার পরে যদি বলি যে না পাসপোর্ট সাইজ করে দাও, তাহলে তো এরকম হবে না। ঠিক আছে, কারণ এই পোজে তো পাসপোর্ট সাইজ হবে না, তো তোলার জন্য স্বাভাবিক একটা বিষয় হতে হবে, যেমন ওর ছবিটা পাসপোর্ট সাইজ হতে পারে, হ্যাঁ, কিন্তু অন্যান্যগুলো হবে না। যাই হোক, তো ওরকম ভাবেই ধরেন ধরেন ইমাজিন যে আমি এটাকে একটা পাসপোর্ট সাইজ তুলবো, বাসা থেকে আমি ছবিটা তুলছি, সেটাকে পাসপোর্ট সাইজ করবো। ওকে ফাইন, আমরা ছবিটাকে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর ছবিটা জুম করবো। এখন ছবিটা কি করবো, আমরা কি করবো বলেন তো, আমরা ছবিটা এখান থেকে সিলেকশন করে নিব। ঠিক আছে, কারণ আমরা এই ছবিটাই তো আমরা পাসপোর্ট সাইজ ব্যবহার করব। আমরা সিলেকশন যেহেতু এখন এই টুলস পারি, তো আমরা এই টুলস দিয়ে করি, পরিগণনা সাপোজ। তারপর আমরা কতটুকু দরকার পাসপোর্ট সাইজ, আপনি চাইলে হ্যাঁ নিচে কোনটা, এটা এটা তো একবারে ক্রপ করে ফেললাম, কেটে ফেললাম। আমি তো এখান থেকে শুধু মডেলটাকে নিব, কথাটা বুঝাতে পারতেছি আমরা, মানে ক্রপ করলে এখানেও পাসপোর্ট সাইজ করে নেওয়া যায়, আমি ক্রপ করলে করে নেওয়া যায়, কিন্তু ওইখানে করলে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতে হবে। পরবর্তীতে আমি যখন ধরেন আমাকে বললো যে ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন সাপোজ, তখন কিন্তু আপনাকে এই কষ্ট করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেই হবে, করবেন না? একই জিনিস, তবে আমরা যদি এখান থেকে মডেলটা নিয়ে যাই তাহলে সুবিধা হয়। এই জন্য আমরা জাস্ট যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে যাই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ধরেন এটার মাধ্যমে কেটে ফেলা যাবে, তো আমরা এটার মাধ্যমে সিলেকশন করলাম, পলিগনের মাধ্যমে যতটুকু আমাদের দরকার সিলেকশন করার। এটা পলিগনাল ল্যাসো টুলস, কিন্তু আজকের পর থেকে এটা আমরা ব্যবহার করবো না, কারণ আজকে আমরা প্যান টুলস দেখবো। ঠিক আছে, আর আমরা এই সিলেকশনগুলো প্যান টুলসই করবো। ঠিক আছে, যাই হোক, যেহেতু এখন আসি নাই তাই বুঝাচ্ছি। আচ্ছা, তো আমরা এখান থেকে সিলেকশন যতটুকু আমাদের দরকার, পাসপোর্ট সাইজে কতটুকু দরকার হয়, বুক পর্যন্ত দরকার হয় আমাদের। ওকে, তো আমরা এখান থেকে নিলাম, হ্যাঁ, আমরা ছবিটাকে সিলেকশন করতেছি। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই চুলগুলো এরকম থাকবে না পাসপোর্ট সাইজে, এটা আমরা বুঝি। এগুলো কিন্তু আমরা একটু বুঝে নিব, কারণ অনেক সময় কিন্তু অনেক ধরনের আমরা জাস্ট বুঝাইতে গেলে ওরকম ছবি আমাদের কিছু থাকে না আমাদের ভিতর, তাই হয়তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। তো এইভাবে করলাম, হয়ে গেল, ধরেন আমরা এতটুকু করলাম। বুঝতে পারছি, আমরা এতটুকু সিলেকশন করলাম, সিলেকশনের কাজ আমাদের শেষ, আমরা চলে আসলাম মুভ টুলে, এতটুকু বুঝতে পারছি। এরপর আমরা একটা পেজ নিব, ফাইল থেকে নিউ পেজটা, কেন পাসপোর্ট সাইজে করব সেটা একটা মাপ নিতে হবে না, ফটোশপে তো কোনো মাপ ছাড়া কিছু হয় না। এখন আপনি যে, হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই।
মুভ টুলসে গেলাম কেন, প্রথম ক্লাস যদি রিমাইন্ড করেন তাহলে বুঝবেন। আপনি যেই টুলসেই থাকেন ওই টুলসের কাজটা শেষ হওয়ার পরে আগে বাসায় মুভ টুলসে গেলেন কেন, আপনি বাসায় সব কাজ শেষ করে বাসায় গেলেন কেন, আপনার প্রশ্ন আসে। বুঝতে পারছেন? মুভ টুলসটা হচ্ছে বাড়ির মতো। আপনি সকালে বের হইছেন, সারাদিন যেই কাজই করেন বাসায় যেতেই হইবে। সো মুভ টুলস হচ্ছে একটা টুলসের কাজ শেষ, সিলেকশন করে ফেলছেন, এখন তো তার কোনো কাজ নাই আর। এখন আপনার মুভ টুলসে গেলেন, হ্যাঁ, এরপর আপনি অন্য জায়গায় যান। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আমরা একটা পেজ নিব, কারণ এখন আমাদের রিকোয়ারমেন্টগুলো প্রত্যেকটা স্টেপে খেয়াল করেন। এখন আমাদের কাজ হচ্ছে সিলেকশন করা। এরপরে কাজ কি? পাসপোর্ট সাইজ করার জন্য একটা পেজ নিতে হবে। ওকে ফাইন, ফাইল থেকে নিউ, আমরা একটা পেজ নিব। পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে, আমরা মিলিমিটারে যাই, মাপটা বলতে পারবেন আপু পাসপোর্ট সাইজের? আচ্ছা, অ্যাকচুয়ালি পাসপোর্ট সাইজের কোনো স্ট্যান্ডার্ড মাপ নাই, ঠিক আছে? পাসপোর্ট সাইজ দেখবেন আপনি 10 বছর আগে পাসপোর্ট সাইজ যদি কারো থাকে, আপনার দাদার নানার কারো থাকে, দেখবেন এমন বড় বড়। হ্যাঁ, একবারে ছোটগুলো তো স্ট্যাম্প, ঠিক আছে? আর দেখা যায় যে আগের পাসপোর্টগুলো খেয়াল করে দেখবেন অনেক বড়, আর এখনকার পাসপোর্টগুলো ছোট হইতে হইতে অনেক ছোট হয়ে গেছে। আসলে এগুলো কি কেন করে? এগুলো পাসপোর্ট সাইজের স্ট্যান্ডার্ড কোনো মাপ নাই। পাসপোর্টে ব্যবহার করা হয়তো বিধায় পাসপোর্ট সাইজ বলে, কিন্তু স্ট্যান্ডার্ড কোনো মাপ নাই। এর জন্য কিছু কিছু দোকানদার বড় করে, কিছু কিছু দোকানদার ছোট করে। কেন ছোট করে এটা জাস্ট আমি আজকে দেখাই দিব কেন ছোট করে। একটা মাপ তো আছে, সেটা তো আমি দেখাবো, ঠিক আছে? একটা এই মাপটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মিলিমিটারে, ঠিক আছে? 50 আর হচ্ছে 40। আপনি ইঞ্চি তো নিতে পারেন, তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। মিলিমিটারে যে 50, 40, আর রেজুলেশন কত হবে? হ্যাঁ, রেজুলেশন কত হবে? 300, এই তো। আরজিবি কালারই হবে, শেষ। এতটুকু বুঝতে পারছেন? এটা পিক্সেলে হবে। হবে না কে বলছে? এটাকে আপনি পিক্সেলে করতে পারেন। পিক্সেল হলে এটা মনে রাখবেন 591, 472, এটা মনে রাখেন, তাহলে পিক্সেলে হবে। কাজটা তো একই, আমি জাস্ট ইউনিটটা কনভার্ট করে নিলাম। হাইটটা বেশি হওয়ার কথা না, হাইটটা কম হয়ে গেছে। হাইটটা কম হয়ে গেছে? ও হ্যাঁ, আমি উল্টা দিছি, আমি উল্টা দিছি, ঠিক আছে? এটা হবে 50 আর এটা হবে 40, ঠিক আছে? আচ্ছা, এবার বুঝতে পারছি? মিলিমিটার বুঝেন? মিলিমিটার বুঝেন না বুঝেন? মিলিমিটার নামটা বুঝেন তো? এখানে দিবেন মিলিমিটার। পাসপোর্ট সাইজের বেলা মিলিমিটার ব্যবহার হবে, আর ছবির সাধারণ অন্যান্য কাজের বেলা পিক্সেল। পিক্সেলে কাজ হবে বেশি, কিন্তু পাসপোর্ট সাইজ ছবির বেলা মিলিমিটার। ভিজিটিং কার্ড প্লেয়ারের সময় আপনি চাইলে ইঞ্চি ব্যবহার করতে পারেন। যাই হোক, 40, 50, 300 এগুলো ক্লিয়ার। ওকে, আসলো একটা পেজ, আসছে না? এটাই হচ্ছে সেই পাসপোর্ট সাইজের পেজ। এখন ব্যাকগ্রাউন্ড, অনেকে বলে না ব্যাকগ্রাউন্ড হবে এই কালার, ব্যাকগ্রাউন্ড হবে এই কালার। বাইরে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে দেখবেন বলে দুবাইয়ের জন্য ব্যাকগ্রাউন্ড এক কালার, কানাডার জন্য এক কালার, এরকম বলে দেয়। ব্যাকগ্রাউন্ড থাকতে হবে হোয়াইট। আবার অনেকে বলে ব্যাকগ্রাউন্ড কোনো সমস্যা নাই, যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড দেয়, বলে না? এখন এই দেখেন সেই ব্যাকগ্রাউন্ড, এখন এটা তো আমাদের তৈরি হয়ে গেছে। এখন কি কালার ব্যাকগ্রাউন্ড চান বলে? স্কাই ব্লু। স্কাই ব্লু। ওকে ফাইন, জিনিসটা অতটাই সহজ। এটা গেলেন স্কাই ব্লু, সাপোজ এটাই। ওকে, কালারটা দিব কিভাবে এখানে? ফরগ্রাউন্ড কালার, অল্টার ডিলিট, ফরগ্রাউন্ড অল্টার দিলাম, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন জাস্ট ছবিটাই না এখানে বসাবো, ঠিক আছে? এরপরে এই প্রজেক্টটা রেখে দিবেন, যদি ভবিষ্যতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান আবার সেই ব্যাকগ্রাউন্ডে যাবেন। আচ্ছা, এরপর আমরা কি করবো? এখন ছবিটাকে নিয়ে আসবো, মুখ তুলে ক্লিক করতে করাই আছে। এই যে এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, আমরা এখানে আসি, ঠিক আছে? কারণ দুটা পেজ নিয়েছি না, এই পেজে। এরপর আমরা চলে যাবো এই পেজে, যে এখান থেকে ছবিটা নিব। বুঝতেছি এতটুকু? হ্যাঁ, এটা উইন্ডো, উইন্ডো। হ্যাঁ, আনটাইটেল দেওয়া, কিন্তু এটা একটা উইন্ডো, এখানে এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো। তখন আমরা যাব, এটাকে ছবিটাকে ছাড়বো না, না ছাড়া অবস্থায় আমরা এই উইন্ডোতে যাব, এই উইন্ডোটা ওপেন হবে, তখন আমরা এখানে ছেড়ে দেব ছবিটা, ঠিক আছে? তারপর এটাকে ট্রান্সফর্ম করবো, কন্ট্রোল টি। ট্রান্সফর্ম কিটা করে? ঠিক আছে, আমরা এটাকে ট্রান্সফর্ম করব, ছবিটা অ্যাডজাস্ট করতে হবে না, বসাতে হবে না, একটু বাঁকা হয়ে রয়েছে না? এখন এটাকে ট্রান্সফর্ম করব, এডিট থেকে ট্রান্সফর্ম, শর্টকাট হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, ঠিক আছে? শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মে যাই আপনি এটাকে এই যে রোটেট করলেন, বসালেন ঠিক মতো। এরপর একটু এখানে বসালেন, নিচে নামাই দিলেন। এটাকে শিফট এবং অল্টার ধরে সমান করে বড় ছোট হয়,
তাই আপনি সমান করে বড় ছোট করলেন। ঠিক আছে, আবার একটু নিচে নামালেন। ওকে, হয়ে গেছে। আর একটু রোটেট করার দরকার হলে একটু রোটেট করলেন। ঠিক আছে, বসায় ফেললাম, এন্টার, ছবি বসে গেছে। এখন যে এখন যেটা মূল কাজ, পাসপোর্ট সাইজের মতো হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা যাচাই হয়েছে, ছবিটা এখন নিয়ে আসলাম কাছে। ছবিটা আমরা সুন্দরভাবে আনলে হয়তো সুন্দর লাগতো দেখতে। এখন যে ব্যাপারটা, এখন বসানোর পরে মনে হবে আলগা আলগা একটা মনে হচ্ছে না? আলগা একটা মনে হচ্ছে, যেন এটা কৃত্রিমভাবে এক জায়গা থেকে নিয়ে আসছে এরকম মনে হচ্ছে। কিন্তু পাসপোর্টের ছবিতে কিন্তু এরকম মনে হয় না। ওইটা মনে না হওয়ার কারণ, কাজটা করে কিন্তু এইভাবেই, কিন্তু মনে না হওয়ার কারণ হচ্ছে এই ব্লাড টুল। তখন দেখেন এটা একটা লেয়ারে আছে আর এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। তখন আমরা এই ছবিটার সাইড দিয়ে আমরা ব্লাড টুল দিয়ে করছি। সাপোজ দেখবেন যে বাড়িতে যে গ্লাসগুলো আমরা ব্যবহার করি, বিভিন্ন আমরা এই টেবিলের উপরে যে গ্লাসগুলো, কোনাগুলা ঘষা থাকে না, ঘষে দেয় না, আর না হলে মসৃণ করে দেয় না, পাথর দিয়ে হোক আর যেটা দিয়ে হোক, আনালে কিন্তু হাত কেটে যাবে। এখানেও ব্যাপারটা হচ্ছে এরকম, এগুলা ঘষতে হবে। তখন আমরা এখান থেকে নিব ব্লাড টুল। ব্লাড টুল হচ্ছে একটা ব্রাশ, বড় ছোট একই রকম ভাবে। ঠিক আছে, আচ্ছা। তো করে তারপর আমরা এটাকে জুম করে আমরা এটাকে মুছে দিব, ব্লার করে দিব। ব্লারটা কিভাবে কাজ করে দেখেন। এরপর আপনি এই যে দেখছেন মসৃণ হচ্ছে, মসৃণ হয়ে হয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি সম্পূর্ণটা ব্লার করে দেন। তখন মানে মনে হবে যেন এই এই ব্যাকগ্রাউন্ডের সাথেই, দেখছেন সুন্দর ব্লার হয়ে গেছে। ছবিটা যদি আমাদের পারফেক্ট থাকতো তাহলে এটা পারফেক্ট মনে হতো। যদি এখন পারফেক্ট মনে হবে না, কিন্তু আপনারা বুঝে নেন। ব্লারটা বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে এইভাবে ব্লার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে। কাজে হচ্ছে মিলে যাবে। ওকে, এখন অতটা ওরকম মনে হবে না। এখানে মনে হচ্ছে কারণ আমরা সিলেকশন ভালোভাবে করিনি। কিন্তু 100% আপনি যখন পারফেক্ট ভাবে সিলেকশন করে আসবেন তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এই যে এখান থেকে নিয়ে আসলাম ছবিটাকে। ও ওইটা হচ্ছে ট্রান্সফর্ম, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি। এই কাজটা মানে এতটাই, মানে এই যে ফ্রি ট্রান্সফর্মের এতই কাজ যে আপনি এটা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে এটা চাইলেও ভুলতে পারতেন না। মানে আজকে নতুন দেখে আজকে মনে হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট, হয়তো ভুলে যাব, কিন্তু এটা এমনই একটা কাজ, মানে যেমন আপনার ওই বারবারই করতে হবে। প্রত্যেকটা ক্লাসে এটার ব্যবহার আছে, কারণ ট্রান্সফর্ম ছাড়া আপনি সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না। ট্রান্সফর্মটা লাগবেই আপনি। আর এটাকে করতে করতে, কন্ট্রোলটি করতে করতে আপনি চাইলেও এটা বলতে পারবেন না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ভয় পাওয়ার কিছু নাই। তো এই হচ্ছে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, এর জন্য কন্ট্রোল টি মনে রাখবেন। আচ্ছা, তো এইভাবে আমাদের হয়ে গেল পাসপোর্ট সাইজ। এরপর সেভ করবো কোন ফরম্যাটে? ফাইল থেকে সেভ এস। কোন ফরম্যাটে? ডেস্কটপ। আমরা চাইলে একটা প্রজেক্ট রাখতে পারি পিএসডি, আর নাইলে আমরা সেভ করবো জেপিজি তে, নাকি না পিএনজি? জেপিজি, কারণ এটা তো ব্যাকগ্রাউন্ড ফেলতেছি না। ঠিক আছে, আনটাইটেলড। ওকে, কোয়ালিটি বাড়াই দিলাম, সেভ। ওকে দেন, এটা দেন, পাসপোর্ট সাইজ সেভ হয়ে গেছে। এই হচ্ছে পাসপোর্ট সাইজ। হ্যাঁ, পাসপোর্ট সাইজ হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে পাসপোর্ট সাইজ। এখন ধরেন আপনি পাসপোর্ট সাইজটা করলেন, এখন কেউ যদি বলে যে না এই ব্যাকগ্রাউন্ডটা ব্লু আছে, চলবো না, হোয়াইট করে দেবো। আপনার কাছে পিএইচডি, তখন পিএইচডি থাকতে হবে। এখন পিএইচডি আছে, ব্যাকগ্রাউন্ডে যান, কি করতে হবে? হোয়াইট অথবা রেড, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হোয়াইট। আপনি যেই লেয়ারে কাজ করবেন সেই লেয়ারে অটো ক্লিক করতেই হবে, নাহলে তো হবে না। যদি এই জায়গায় কালার দিয়ে দেন তাহলে দেন কি হয় বুঝছি। আচ্ছা ভাইয়া, ব্যাকগ্রাউন্ড লেয়ার তো লক করা, এটা কাজ করছে না? ব্যাকগ্রাউন্ড লেয়ার লক করা, এটার কারণে আপনি শুধুমাত্র ডিলিট করতে পারবেন না, আর বাকি সব কিছু করতে পারবেন। শুধুমাত্র ডিলিট, ইরেজ এগুলো করতে পারবেন না, বাকি কালার চেঞ্জ সব করতে পারবেন। বুঝতে পারছেন? এটা কত চাই আমরা লক করতে পারি, এই যে লক করে দিলাম। বুঝতে পারছি এটা?
আচ্ছা, এই হচ্ছে ব্লাড টুল। তারপরে যে টুলসটা আছে শার্পেন টুলস, এখানে শুধু ব্লাড টুলটাই লাগে। তারপরে হচ্ছে আমাদের শার্পেন টুলস, এটা কোন কাজে লাগে দেখি। এগুলো হচ্ছে ব্রাশ, তাই এখানে শুধু এটাই লাগে, শার্পেন টুল। স্মুথ টুল, সরি আমি আছি এই জায়গায়, আমি থাকবো এইখানে। এখানে আছে না লেয়ারটা খেয়াল রাখবেন, ফটোশপে কিন্তু এটা বড় মিস্টেক, অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়। যেমন আমি অ্যাপ্লাই করতেছি এইখানে, কিন্তু আমি আসি নিচের লেয়ারে, এর জন্য কোনো পরিবর্তন হচ্ছে না মনে হবে, কিন্তু আসলে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু আমি কোন লেয়ারে আছি সেটা বুঝতে পারবো। মানে এখন আমি এই ছবিটার উপরে কাজ করবো, এখন ছবিটা কোন লেয়ারে, উপরে, তার মানে আমাকে উপরের লেয়ারে যাইয়া তারপরে কাজ করতে হবে। নিচের লেয়ারে থেকে এত নিচতলা থেকে যদি আপনি পাঁচতলায় ঘুমাতে চান হবে হবে না, তো এটাই উপরে যেতে হবে। তো আমি এভাবে করলাম। এরপরে যে টুলসটা এখানে আছে শার্পেন টুলটাতে কি হয়, পিক্সেল নষ্ট করে, ঠিক আছে, এই টুলসের কাজ। তারপর একটা হচ্ছে শার্প স্মুথ টুল, দেখি কি করে। অনেকটা তো সেরকমই, কিন্তু এগুলো কাজে লাগে না, মানে এগুলো আমরা ব্যবহার করে দেখলাম, এখানে ব্লাড টুলের ব্যবহারও দেখলাম, এখানে এটার ব্যবহার দেখলাম, এটার ব্যবহার দেখলাম, এগুলো অতটা কাজের না। হ্যাঁ বলেন, কি বললেন? ঠিক আছে, এটা বেশি ঘষলে পিক্সেলটা নষ্ট হয়ে যায়। দেন হচ্ছে স্মুথ টুল, এটা তো একই অবস্থা, পিক্সেলটা বেশি ব্লার করে ফেলে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের এখানে যে টুলসটা আছে, হ্যাঁ আসেন, ডস টুল। ডস টুল দিয়ে লাইট করেন, লাইট ছবি নির্দিষ্ট অংশকে যদি আপনি লাইট করতে চান তাহলে ডস টুলের মাধ্যমে লাইট করেন, ঠিক আছে। বার্ন টুলের মাধ্যমে ছবিকে কালো করে, ঠিক আছে। আচ্ছা। তারপরে স্পোজ টুলের মাধ্যমে কি করে, ছবিকে গ্রে করে ফেলে, বুঝতে পারছেন? এই তিনটা কাজ ক্লিয়ার। এই টুলগুলো সম্পর্কে এখান থেকে কাজে লাগবে শুধুমাত্র ব্লাড টুলটা, বাকিগুলা জেনে রাখলাম, দ্যাটস অল। বুঝতে পারছি? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখান থেকে এটা দিয়ে স্পোজ টুল, স্পঞ্জ, হ্যাঁ স্পঞ্জ টুল, ঠিক আছে। এরপরে চলে আসি আমাদের পেন টুলসে, সেই স্বপ্নের পেন টুলস। পেন টুলস সম্পর্কে মনে হয় বেসিক কিছু আপনাদের দেখানো হয়েছে অলরেডি, আপনার পারার কথা ভালো। আপনিও হয়তো সিফাত আপনি পারেন পেন টুলস, দেখছেন তো হয়তো, আপনি হয়তো কিছু দেখছেন। যাই হোক, আমি জাস্ট এটা অ্যাডভান্সটা দেখাই দিই। পেন টুলস, পেন টুলস এক নাম্বার বলা হয় কেন, কারণ পেন টুলস দিয়ে পারফেক্ট ভাবে সিলেকশন করা যায়, পেন টুলস দিয়ে পারফেক্ট ভাবে ড্রয়িং করা যায়। এই হচ্ছে এর জন্যই পেন টুলসকে এক নাম্বার বলা হয় এবং গুরুত্ব দেওয়া হয়। কারণ পেন টুলস দিয়ে আপনি খুব ভালোভাবে সিলেকশনও করতে পারবেন এবং খুব ভালোভাবে নতুন কিছু নিচে তৈরিও করতে পারবেন, যেটা অন্য টুলস দিয়ে সম্ভব না। এর জন্যই বলে পেন টুলস, ঠিক আছে। পেন টুলস দিয়ে একাধারে আপনি রাস্টার গ্রাফিক্সের কাজও করতে পারবেন, সাথে ভেক্টর গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, প্রথম অবশ্যই এর জন্য পেন টুলসের দক্ষতাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা একটা পেজ নিলাম, যেমন সাপোজ এখানে আমাদের রিকোয়ারমেন্টটা কি, এই ছবিগুলো পেন টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, এখানে আমার দিবা, ঠিক আছে। পেন টুলস ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। পেন টুলস ব্যবহার করে যদি বলি যে কিছু আঁকবেন, ওইটা একটা রিকোয়ারমেন্ট হতে পারে, কিন্তু এখানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে পেন টুলস ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবেন। ওকে, যেটা আমরা সচরাচর করবো সবসময়। সাপোজ আমি এই মডেলটার ছবি নিলাম, এই মডেলের ছবি ওপেন করলাম, এই মডেলটা কি করব, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, কিন্তু এই টুলস ব্যবহার করে না, আমরা এবার করব কোন টুলসের মাধ্যমে, পেন টুলসের মাধ্যমে। প্রথমে আমরা পেন টুলসে যাব, দেখেন জিনিসগুলো সহজ, ভুলবেন না। পেন টুলসে যাব, তারপর উপরে একটা অপশন আছে, এটা আমরা দেখছি আগে। আচ্ছা,
দেখছি বলতে এগুলো সম্পর্কে কি আমরা আইডিয়া আছে আমাদের? না। আচ্ছা, এখানে ঠিক এই শেপটা হচ্ছে ড্রয়িং করা। পেন টুলস দিয়ে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ড্রয়িংও করতে পারেন, আবার চাইলে নিজের ইচ্ছা মতো সিলেকশনও করতে পারেন। এখন যখনই আপনি পেন টুলসে ক্লিক করবেন তখনই আগে ঠিক করবেন যে আমি এখানে ড্রয়িং করব না সিলেকশন করব। এখন এখানে আমাদের কাজ কি? সিলেকশন। তাহলে আমরা এখানে যাব, অপশন দিব কি? পাথ। পেন টুলসের সিলেকশনটাকে বলে পাথ। ঠিক আছে, এটার একটা সুবিধাও আছে, বিশাল সুবিধা। এই সুবিধাটা মানে একটা প্রথম ক্লাসে একটা প্রশ্ন ছিল যে আমি সিলেকশন অবস্থায় যদি আমি সেভ করে ফেলি তাহলে ওটা থাকবে কিনা। সিফাত, আপনার একটা প্রশ্ন ছিল এরকম, আমি যদি সিলেকশন অবস্থায় ডিলিট না করে সেভ করে ফেলি তাহলে ওই সিলেকশন মুডটা থাকবে কিনা, একটা প্রশ্ন ছিল। সেটার সমাধান আছে এখানে। ঠিক আছে, এটি হচ্ছে পাথ। এই পাথে থাকে বিধায় আপনি যদি সিলেকশন করার পরে এটাকে ইও করে ফেলেন, মানে ডিলিট নাও করে রেখে দেন, তারপর ওই সিলেকশনটা থাকে। এটা পেন টুলসেই সম্ভব। আচ্ছা, তো পেন টুলসে গেলাম, এখন আমরা কি করব? সিলেকশন। এখন পেন টুলসে গেলাম, আমরা জুম করি। পেন টুলসে সিলেকশন করতে হলে অবশ্যই এটা জুম করতে হবে অনেক বেশি, 300-400, এটা স্বাভাবিক, বুঝছেন? বাপরে, এটা ছবিটা অনেক বড়। আচ্ছা, ধরুন 300 আমরা করলাম পেন টুলস। পেন টুলসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সোজাও যেতে পারে, বাঁকাও যেতে পারে। যেমন এই যে বাঁকাটা দেখেন, অন্য টুলসে করতে গেলে কি করতে হতো? আস্তে 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 আসতে হইতো, তাও একটা ধার থেকে যেত। কিন্তু পেন টুলসে খুব সহজে এটা আসতে পারে। পেন টুলসে করতে গেলে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। লজিক হচ্ছে একটা প্রথম ক্লিক করে কোনো কাজ করবেন না। ঠিক আছে, অনেকে যে ভুলটা করে প্রথম ক্লিক করে টানাটানি শুরু করে, কিন্তু না, প্রথম ক্লিক করছেন মানে আপনি নোংর এখানে কাটছেন, এরপরে কাজ শুরু। ওকে, ফাইন। তারপর আপনি যতটুকু যাইতে চান, সাপোজ আমি এই পর্যন্ত আসবো, দ্বিতীয় ক্লিক করার পরে, দ্বিতীয় ক্লিক করার সময় মাথায় একটা চিন্তা আনবেন যে আমি এখানে সোজা যাবো না বাঁকা যাবো। কেমন, এখানে কি যাবো আমি? বাঁকা। বাঁকা গেলে লজিকটা হচ্ছে, বাঁকা গেলে সিলেকশনটা ছাড়তে পারতেন না, মাউসটা ছাড়বেন না। আচ্ছা, যেমন আমি বাঁকা যাব, ক্লিক করে যেহেতু আমি বাঁকা যাব মাউসটা ছাড়বো না। তারপর আপনি এই দেখবেন কোন দিকে গেলে কোন দিকে যায়। এখানে গেলে একদিকে যায়, এখানে গেলে একদিকে যায়, উপরে গেলে একদিকে যায়, নিচে গেলে একদিকে যায়। ঠিক আছে, আগে বাসায় যাইয়া যদি করে থাকেন ভালো, যারা করেননি তাদের জন্য আগে এইভাবে হাত ঘুরাইবেন যে আমি কোন দিকে গেলে সে কোন দিকে যায়, আমি এদিকে গেলে সে কোন দিকে যায়, আমি এদিকে গেলে সে কোথায় যায়, আমি এদিকে গেলে কোথায় যায়। হ্যাঁ, সরে যায়, এটা একটা সলিউশন আমি বলতেছি, সেটা হচ্ছে, আচ্ছা এটা কেন সরে যায় প্রশ্নটা হচ্ছে, যেমন দেখেন আমি সামনে আসতেছি কতটুকু, এখানে দুইটা মাথা আছে, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা। ঠিক আছে, নিচের মাথাটা আমাদের দরকার হয় না, তবে অনেক সময় কাস্টম করতে গেলে দরকার হয়। উপরের মাথাটা আপনি যতটুকু যাবেন সে ততটুকু রাউন্ড করবে। অনেক সময় দেখা যায় আমাদের, আমরা উপরের মাথাটা যতটুকু আসছি তার থেকে বেশি হয়ে যায়। উপরের মাথাটা যদি যাইতে যাইতে যদি এটার বাইরে চলে যায়, তখনই দেখেন সেই স্ক্রিনের বাইরে চলে যায়। এর জন্য যেটা আমাদের করণীয় করতে হবে, আপনি যেখানেই থাকেন, আপনি এই পর্যন্ত আসবেন, তার সমপরিমাণ জায়গা আপনার খালি থাকতে হবে। এইখান থেকে এখানে পর্যন্ত আসছেন না, যতটুকু দূরত্ব আপনি অতিক্রম করলেন অতটুকু দূরত্ব সামনে আপনার খালি থাকতে হবে, তাহলে আপনার এটা এদিক সেদিক মুভ করবে না। এর জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে ফুল স্ক্রিনটা ব্যবহার করতে পারি। আমাদের যে মনিটরের ফুল স্ক্রিনটা আছে আমরা চাইলে ব্যবহার করতে পারি। পেন টুলসে কাজ করা অবস্থায় এফ চাপবেন, অর্ধেক ব্যবহার, আবার এফ চাপবেন সম্পূর্ণ ব্যবহার। ঠিক আছে, এখন আপনার সম্পূর্ণ স্ক্রিনটা আপনি ব্যবহার করতে পারতেছেন। কাজ শেষ, আবার এফ চাপবেন, আগের অবস্থায় চলে আসবে। পেন টুলসে এই সমস্যাটা হয় বিধায় আমাদের জায়গা দরকার হয় বেশি। ঠিক আছে, সো এর জন্য আমরা এফ এফ এফ, ঠিক আছে, এফ চাপবেন অর্ধেক ছাড়বে, আবার এফ চাপবেন সম্পূর্ণ ছাড়বে, আবার এফ চাপবেন আগের অবস্থানে আসবে। ক্লিয়ার? এভাবে বড় করে নিয়ে আমরা এরপরে কাজ করতে পারি। এফ চাপা এরপর আপনি কাজ করেন, এরপর স্ক্রিনটা বড় হয়ে গেল না, এখন আপনি আসতে পারবেন বেশি। সাপোজ আমি এখানে গেলাম, রাউন্ড করলাম, দেখেন এই যে শেষ হয়ে গেল। এরপরে কি করতে হবে, মাথাটা অল্টার ক্লিক করে মাথাটা কেটে নিতে হবে। এরপর আবার একটু স্পেস দেন, আবার ধরেন এখানে যাবেন, সাপোজ আবার অল্টার ধরে কেটে দিলেন, আবার এখানে গেলেন, সাপোজ এদিকে যাবেন, অল্টার ধরে কেটে দিবেন, এটা সোজা তাই সোজা। আর পেন টুলসে কাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন,
আপনি ভিতর থেকে 2-1 পিক্সেল ছাইড়া দিবেন, কিন্তু ভুলও 1 পিক্সেল বাইরে থেকে নিতে পারবেন না, মনে থাকবে। প্যান টুলসের কাজের বেলায় আপনি ধরেন এই যে কালো অংশটা সিলেকশন করতেছেন, কালো কিছু অংশ আমি ছেড়ে দিছি না, কিছু অংশ ছেড়ে দিবেন, এতটা বেশি না ছাড়লেও একটু কম, কিন্তু নেওয়া যাবে না। যেমন ধরেন আমি কালোতে যাব, আমি এইভাবে আসবো না, আমি এইভাবে আসবো। কিছু অংশ ছেড়ে দিবেন, কিন্তু কিছু অংশ নেওয়া যাবে না, কারণ আমরা কত পার্সেন্ট জুমে আছি দেখি 300%। আপনি যে অংশটা ছেড়ে দিচ্ছেন সেটা যদি আপনি 100%-এ আসেন সেটা বোঝা যাবে না, কিন্তু যদি আপনি 1 পিক্সেল নিয়ে নেন তাইলে বোঝা যাবে। সেটা কিভাবে বোঝা যাবে দেখেন। সাপোজ ধরেন আমি এটা মাইনাস করলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে যায়। যেমন ধরেন এই যে কিছু অংশ রয়ে গেছে, এটা আমার কাছে দেখতে খারাপ লাগতেছে না? সো এরকম হবে বিষয়গুলো, ঠিক আছে। সো এইভাবে আমরা যাব, তারপর বাকি কাজ তো আশা করি পারেন। এইভাবে যে তারপর এটা রাউন্ড করতে গেলে রাউন্ড, যখন দেখবেন আপনার রাউন্ড করার পরবর্তী স্টেপটা সোজা দিতে হবে। এটা রাউন্ড গেছি, পরবর্তী স্টেপটা কি? সোজা না? এই যে এটা সোজা না, তখন মাউসটা কিন্তু সোজা রাখতে হইব। তখন এই মাথা ঠিক করতে যাই কিন্তু এটা আবার রাউন্ড করলে হইব না, এটা রাউন্ড করলে আবার এই জায়গায় একটা বাস করে দিবে, ঠিক আছে। এটা সোজা রাইখা যতটুকু যেতে পারেন যাইবেন, না যেতে পারেন নাই। যেমন এটা সোজা রাখছেন, এই যে এটা সোজা রাইখা আমি এই পর্যন্ত পারছি, ওকে ফাইন, এই পর্যন্তই চলবো। কিন্তু এটা ঠিক করতে চাই যদি এটা বাঁকা করেন তাহলে আবার এদিকে একটা ভাঁজ করে দেব, ঠিক আছে। এবার আসলেন এইভাবে আবার এই অংশটা যাবেন, ওকে। অল্টার ধরে মাথাটা কেটে দিবেন, তারপরে আবার এইভাবে যাবেন। এটা একবারে নেওয়া ঠিক হবে, প্রয়োজন একটু ছোট করে নেন, এটা একবারে নেবেন, বুঝছেন। পরবর্তী মাথাটা আবার এখানে দিবেন। এইভাবে প্যান টুলসে আমরা সিলেকশন করতে পারি। প্যান টুলসে সিলেকশন করছেন তো, আগে 2-1 বার করছেন? আচ্ছা তাহলে তো আমরা বুঝাই দিলাম, তারপরে বাসায় যে দেখবেন। এখন আমি অ্যাডভান্স যেগুলো বুঝাবো এগুলো তো বুঝছেনই, এখন অ্যাডভান্স যেগুলো বোঝার, আমি এইভাবে ধরেন সম্পূর্ণটা সিলেকশন করলাম সাপোজ। এবং প্যান টুলসে আরো একটা মজার কাজ হচ্ছে, যেমন এখানে দেখেন এই মাঝখানেরটা তো সিলেকশন করতে হবে, অন্য টুলসে করতে হলে এটা আবার আলাদা করতে হইতো, কিন্তু না, এখানে আপনি চাইলে একবারই করতে পারেন। ধরেন আমি এটা সিলেকশন করছি, সে কিন্তু মার্ক করছে, সিলেকশন করে না। দেখেন এটা কি সিলেকশন হয়েছে? না, মার্ক করছে, ঠিক আছে। এটাই হচ্ছে তার গুণ। এখন আপনি আরেকটা করবেন, করেন। সাপোজ এখানে আরেকটা করবেন, করেন। একসাথে 10-12 বেশি যতটা খুশি আপনি একসাথে করার পরে একবারে সিলেকশন করবেন। সিলেকশনটা কিভাবে? সিলেকশনে ক্লিক করবেন, ফেদার হবে 0। আচ্ছা, ফেদারটা হচ্ছে কি, সাইড দিয়ে কতটা ব্লার হবে। ব্লার তো আমরা অলরেডি বুঝে আসছি। এখন যদি ফেদার আপনি যদি 0টাকে 1 করে দেন তাহলে 1 পিক্সেল চারদিকে ব্লার হবে, কিন্তু আমরা এটা চাই না, এর জন্য হবে 0। ওকে, সিলেকশন হয়েছে। আবার ব্যাকে গেলাম, রাইট মাউস ক্লিক, মেক সিলেকশন, সেম কাহিনী। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর একেবারে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন্টার, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে সিলেকশন। এখন আমার প্রশ্ন, পরবর্তী ভিতরে যেগুলো আছে, পরেরটা কি? ফ্রি ফ্রম প্যান টুলস। এটা হচ্ছে আপনি যেভাবে আঁকবেন ল্যাসো টুলের মতো, ওই যে পাত, এটা আমাদের দরকার হয় না। দরকার হয় পরেরটা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা কেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন, কন্ট্রোল এন্টার সিলেকশন করলাম, কন্ট্রোল ভি দিয়ে সিলেক্ট করে ফেললাম। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা কেন? ধরেন আমি প্যান টুলস দিয়ে সিলেকশন করলাম, আমি ধরেন এখান থেকে সিলেকশন করলাম সাপোজ, হ্যাঁ বুঝেন ব্যাপারগুলো। সাপোজ আমি এখানে সিলেকশন করলাম, করতে যাইয়া আমার এই অংশটা বাদ পড়ে গেছে, এই অংশটা বাদ পড়ে গেছে। এখন এটা অবশ্যই একটা বড় প্রজেক্ট। সাপোজ এখানে যান, এই কাজগুলোর বেলায় যদি এরকমটা হয়, এটা অবশ্যই একটা বড় প্রজেক্ট নাকি, সময় লাগবে করতে। সো এই কাজের বেলায় দেখেন আপনি কষ্ট করে এতটা করে আসলেন, আসার পর দেখলেন যে কিছু অংশ আপনি বাদ হয়ে গেছে, এখন কি এটা বাদ দিয়ে দিবেন? অন্য টুলস হলে কিন্তু কিছু করার ছিল না, বাদ দিতে হবে, কিন্তু এই টুলসে আপনি চাইলে এটাকে অ্যাড করতে পারেন। কিভাবে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যে ক্লিক করি আপনার প্যান টুলসে, প্রত্যেকটা ক্লিক হয় এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। তাই আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব, একটা ক্লিক করব। দেখেন এই যেগুলো দেখতেছেন এগুলো সব অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ক্লিক করার পরে এবার আপনি চাইলে এটাকে মুভ করতে পারেন।
আবার এটাকে আনতে পারেন। দেখছেন নিয়ে নিন। ধরেন এখানে এখানে আপনি এটাকে ঠিক করবেন, এখানে ধরেন সাপোজ এই দেখেন, সাপোজ এই অংশটা নিবেন, এই অংশটা নিবেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, টান দিয়ে নিয়ে যান, আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, এদিকে নিয়ে আসেন। বুঝতে পারছি? এইভাবে আমরা ওই কাজের মাঝখানে ওইগুলোকে অ্যাড করতে পারবো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। ঠিক আছে? আবার ধরেন একটা বেশি হয়ে গেছে, সাপোজ ডিলিট পরেরটা দিয়ে, সাপোজ একটা বেশি হয়ে গেছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, যেটা ক্লিক করবেন সেটাই ডিলিট। ওকে, বুঝতে পারছি? বড় প্রজেক্টের বেলা এরকমটা হয়, আপনি অনেক অনেক কষ্ট করে কাজটা করে আসছেন, দেখেন যে কিছু অংশ বাদ পড়ে গেছে, তখন সেটাকে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে নিয়ে নেবেন। আর নতুনভাবে করাটা অবশ্যই অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এই হচ্ছে প্যান টুলসের সুবিধা। তারপরটা হচ্ছে আমাদের কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুলটা কি? আমরা প্যান টুলসের এই চিহ্নটা খেয়াল করেন, আমরা প্যান টুলসে যখন ক্লিক করি, আমরা যখন অল্টার ধরি, দেখেন একটা চিহ্ন আসে না এখানে, অল্টার ধরে মাথায় গেলে একটা চিহ্ন আসে, এই যে মাথায় যখন গেছি, এই চিহ্নটার ওই চিহ্নটা কিন্তু সেম। এটার মাধ্যমে আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি। মাথাটাকে তো আমরা ফেলে দিই, ক্লিক করে ফেলে দিই না, আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, তবে অল্টার ধরে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আর এই সেম কাজটাই করে আমাদের এই টুলসের মাধ্যমে, এই যে এখান থেকে এইটা, এই যে কনভার্ট পয়েন্ট, এটার মাধ্যমেই সেম কাজটা করে। ঠিক আছে? সেম কাজটাই করে, এর জন্য এটা দরকার হয় না। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, প্যান টুলস, ফ্রিফর্ম টুলস লাগবে না কখনো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই দুটো জিনিস অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্যান টুল সম্পর্কে বুঝতে পারছি আমরা। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, সময় আসলে খুব দ্রুত চলে যায়। আচ্ছা, প্যান টুলসের যে সুবিধাটা আমি বলছিলাম, যেমন আপনারা বললেন যে এই টুলসের বেলায় ধরেন আমি সিলেকশন করে ফেলছি, এখন আমি এটাকে আমি ডিলিট করব না, কিন্তু আমি এটাকে পিএইচডি রাখলাম অথবা যে কোনো একটা কিছু রাখলাম, পরবর্তীতে আমি চাচ্ছি এরকম সিলেকশন, এরকমটা কিভাবে হবে? এই টুলসে এটা সম্ভব না, প্যান টুলসে সম্ভব। কিভাবে আমি যাই এইটার বেলায় আমরা যাই, অনেক সময় এটাকে বলে পাথ। দেখবেন কিছু কিছু জায়গায়, কিভাবে বুঝি, সাপোজ গ্লোব, গ্লোব আমরা বাজার থেকে যখন গ্লোব কিনি, তখন গ্লোবটা কিন্তু ছড়ানো থাকে না, একটা আরের সাথে অ্যাড করা থাকে, কিন্তু ওটা কিন্তু সহজেই ছুটানো যায়, কিন্তু ছুটায় তারা দেয় না, তারা কেটে দেয়, ছুটাই নেবে, এটা বিজনেস। এখানেও প্যান্টুলসের মাধ্যমে ওইটাই করতে পারেন, আপনি সিলেকশন করে রেখে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডও থাকবো, ছবিও থাকবে, আমি কোনোটাই ফালাইলাম না, লাইক এস গ্রুপের মতো, কিন্তু আপনিও বুঝবেন এটা ফালানো যায়, আমিও বুঝবো এটা ফালানো যায়। এটাই হচ্ছে পাথ। পাথ বলার কারণ হচ্ছে এটাই, দেখেন এখানে একটা ফরম্যাটই আছে পাথ। এই ফরম্যাটটা কেন? এর জন্য, সাপোজ ধরেন প্যান টুলস নিলাম, আমি এটাকে সিলেকশন করতেছি, সাপোজ, হ্যাঁ, সিলেকশন করলাম, আচ্ছা আবার এটা করলাম, ওকে। এখন আমি আপনার প্রশ্নে আসি, এখন আমি এটা সিলেকশন করব না, ব্যাকগ্রাউন্ড ফেলবো না, এইভাবে রেখে দিন, রাখেন, ফাইল থেকে সেভ এস, কোন ফরম্যাটে রাখবেন? পিএইচডিও রাখবো না, ধরেন পিএইচডি হলেও তো ধরেন একটা সন্দেহই থাকে যে পিএইচডি যেহেতু আছে আমার কাজটা আছে, পিএইচডি একটা কনফিডেন্ট না, যে কোনো প্রজেক্টে পিএইচডি রাখলে মনে একটা কনফিডেন্স থাকে, পিএইচডি যেহেতু আছে কিছু না কিছু করতে পারবো। ধরেন পিএইচডিও রাখলাম না, মানে প্যান টুলসের পাওয়ারটা আমি বুঝাচ্ছি যে ও আসলে কি করতে পারে, এর জন্য তারে বলে পাপ। পিএইচডিও আমি রাখলাম না, তাহলে কিছু করার আছে আর? যদি আমি এটা জেপিজি করে দিই, তাহলে আর কোনো ক্ষমতা আছে তার? নাই, কিন্তু প্যান টুলসের আছে, এর জন্য সে এক নম্বর। ওকে ফাইন, জেপিজি করলাম, পিএইচডিও করলাম না, জেপিজি করলাম, ডেস্কটপ, সেভ জেপিজি, আমি সিলেকশনটা জাস্ট মার্ক করলাম, সিলেকশনও করি নাই, ব্যাকগ্রাউন্ডও ফালাই নাই, আবার সেম জেপিজি নিছি, জেপিজিতে সেভ করে দিছি, তারপরও এখন আমি কিভাবে আশা করি যে আমার সিলেকশনটা থাকবো? অসম্ভব। অন্য টুলসে এটা অসম্ভব চিন্তাই বলা যায়, কিন্তু এখানে তা সম্ভব। ছবিটা ওপেন করেন, জেপিজি কিন্তু দেখেন এটার কোনো চিহ্ন নেই, আছে? আপনি যে মার্ক করছেন কোনো চিহ্ন আছে? নাই। এখন এই জেপিজিটা আমি যেই জায়গায় নেই, আপনারা যদি নেই, আপনার কাছেও দেই, আপনি বাসায় যে ফটোশপ ওপেন করলে দেখবেন সিলেকশন আছে। দেখি, ওপেন করলাম, এই ছবিটা কিন্তু করতে হবে, মার্ক করার পরে সেভ করা, মার্ক করছি তারপরে সেভ করছি, তার মানে ওই অবস্থায় রয়ে গেছে, যেটা অন্য টুলসের ক্ষমতা নেই। এটা নিয়ে আমি ওপেন করেন, ওকে, এরপরে এখানে যান, দেখেন রয়ে গেছে পাথ, এখানে ক্লিক করেন, পাইছেন আপনি সিলেকশন,
মানে পাথ একটা অপশন সে তৈরি করে রাখে আপনার জন্য। এখন এই জেপিইজি ছবিটা যার যার কাছে যাবে তার কাছে পাথ সহকারে যাবে। এরপরে জাস্ট আপনি কন্ট্রোল এন্টার দেন, হয়ে গেছে। 5 বছর পরে কন্ট্রোল এন্টার দেন, সমস্যা নেই, 5 বছর পরে করবেন। বুঝতে পারছেন? এর জন্য এগুলোকে বলে পাথ। মানে অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে এরকম পাথ করে রাইখা দেয়, রাইখা দিলাম, দরকার হলে ব্যবহার করবো। থাকবে জেপিজি, থাকবে কিন্তু জেপিজি, কিন্তু এগুলো পাথ করা আপনি জানেন। যখন ফটোশপে ঢুকাইবেন, পাতে যাইবেন, দেখবেন যে পাথ করা আছে, জাস্ট কন্ট্রোল এন্টার দিবেন, কাজ হয়ে গেছে। ক্লিয়ার? এর জন্যই ফটোশপের এইটাকে 1 নাম্বার বলা হয়, শুধু শুধু না। বুঝতে পারছি? সো এটা এবার এই যে কাজটা, এটা যার কাছেই যাই তার কাছেই যখন সে পাতে যাইব পাইলে নেবে ওটা সিলেকশন। তো প্যান্টুসটা ক্লিয়ার। তারপরে হচ্ছে আমাদের টাইপ টুল, এটা লাস্ট। টাইপ টুল তো বুঝেন, ফটোশপে কিছু লিখতে গেলে টাইপ লাগবে, স্বাভাবিক। ফাইল থেকে নিউ। টাইপ টুল সম্পর্কে আইডিয়া আছে আগে থেকে? আচ্ছা, সমস্যা নাই, আপনার থাকার কথা। ওকে, আমরা 500 পিক্সেলের, ওকে আমরা টাইপ টুল নিলাম, ঠিক আছে। এরপর আমরা টাইপ টুল নিব, টাইপ টুলে ক্লিক করব। টাইপ মানে টুল হচ্ছে আপনি যদি ফটোশপে কিছু লিখতে চান, লেখা তো অবশ্যই দিতে হয়, এই লিখতে গেলে বিভিন্ন ডিজাইন করে লেখার উপর এগুলা করতে গেলে টাইপ টুল লাগবে, ঠিক আছে। কারণ ফটোশপে যেটা করবেন, সিলেকশন করবেন পেন টুলস দিয়ে, পেন টুলস লাগবে। আপনি স্পট টুলস করবেন, স্পট টুলস লাগবে। সেরকম লিখতে গেলে টাইপ টুলস লাগবে। টাইপ টুলস নিলেন, টাইপ টুলস কয়টা আছে এখানে দেখেন, একটা আছে হরিজন্টাল, একটা আছে ভার্টিক্যাল। হরিজন্টাল ভার্টিক্যাল বোঝেন? হরিজন্টাল ভার্টিক্যাল এক ধরনের গ্রাফিক্যাল। ভার্টিক্যাল লম্বা লম্বি, আর হরিজন্টাল হচ্ছে পাতালো, ঠিক আছে। হরিজন্টাল হচ্ছে দৈর্ঘ্য, মানে উপর থেকে নিচে, আর ভার্টিক্যাল হচ্ছে পাতালো। এই ফরম্যাটেই এটা হয় হরিজন্টাল টাইপ টুল। এটা দিয়ে কি হবে, ডানে বাঁয়ে লেখা হবে যেভাবে আমরা লিখি, আর ভার্টিক্যাল উপর থেকে নিচে। সাপোজ এটা আমি নিলাম, টাইপ টুল নেবেন, এখান থেকে ফন্ট সিলেক্ট করবেন। ফন্ট বুঝেন, কোন স্টাইলে লেখাটা হবে, ঠিক আছে। চাইলে পরেও করতে পারেন। সাইজটা কি হবে, ফন্টের কালারটা কি হবে, ঠিক আছে। এগুলো চাইলে এখনো করতে পারেন, চাইলে লেখার পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো আমি ধরেন সাইজ নিলাম 72 জায়গায়, ধরেন সাপোজ একটা নিলাম, সাপোজ 48 নিলাম, এখানে এই কালারটা নিলাম, এটা নিলাম। এবার এখানে ক্লিক করলাম। টাইপ টুল যখনই ক্লিক করবেন সে একটা লেয়ার নিয়ে চালু হবে। হ্যাঁ, ঠিক আছে, লেখা শেষ। এখন যদি বলি কালারটা চেঞ্জ করব, আগেও করতে পারতাম, যদি বলি এখন করব, ব্লক করবেন ওয়ার্ডের মতো, এখানে যান, কালার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটার আমি সাইজ বাড়াবো। সাইজ কত আছে এখানে, 72, আমি আরো বাড়াবো। এই জায়গায় শুধু ব্লক করবেন, ব্লক করলে আপ এরো চাপবেন, সাইজ বাড়তেই থাকবে। আপ এরো, আপ এরো তো বুঝেন, এরো এরো, এই যে আপেল সিপাত খেয়াল করেন, এখানে আপ এরো, ঠিক আছে। এটার মাধ্যমে হবে, এটার মাধ্যমে কম হবে, ঠিক আছে। আবার চাইলে ওখানে লিখেও দিতে পারেন। আর তারপর হচ্ছে ফ্রন্ট স্টাইল। এরপর হচ্ছে যে এখান থেকে ফন্ট স্টাইল, এখানে আপনি যেই স্টাইল দিবেন লেখাটা ওই স্টাইলের হবে। বুঝতে পারছি? এইভাবে আমরা এটাকে করতে পারি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টাইপ টুলটা আপনি চাইলে মুভ করতে পারবেন, যেখানে খুশি সেখানে বসাতে পারবেন, কারণ এটা একটা লেয়ারে আছে, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি এখানে টাইপ সিলেকশন করিনি, এখন আমি কালার চেঞ্জ করবো, এখনো পারবেন। এই কালার দিবেন, দেন। বুঝতে পারছি? মানে ভিতর থেকে তো পারবেনই, আপনি চাইলে বাইরে থেকেও পারবেন। আচ্ছা, এই হচ্ছে একটা। তারপরে পরের টাইপ টুলটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। এটাও সেম, কাজগুলো আগের মতোই সব। ক্লিয়ার? এটাকেও চাইলে মুভ করতে পারবে এদিক সেদিক। ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল ক্লিয়ার টাইপ টুলটা সম্পর্কে। আচ্ছা, এরপর আমরা যে টাইপ টুলটা দেখবো সেটা হচ্ছে, তারপরটা হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এটাও সেম হরিজন্টালি, কিন্তু সে লেয়ার নিব না, সে সিলেকশন করবে। উপরে যে দুটো দেখলেন, নিচে দুটো সেম, উপরে দুটো লেয়ার নিয়ে কাজ করে, সে লেয়ার ছাড়া কাজ করে। আর যার জন্য আমাদের জন্য ভয়ঙ্কর, টাইপ টুল কখনোই লেয়ার ছাড়া কাজ করলে সমস্যা হবে, ঠিক আছে। যেমন দেখেন এটাই হরিজন্টাল টাইপ টুল, এটা দিয়ে লেখলেন সাপোজ,
ওয়েলকাম লেখাটা লিখলাম, সিলেকশন করবে। সে কি করে, ওই ফন্টটা যেই আকৃতির ওই আকৃতি সিলেকশন করে। এখন ধরেন সাপোজ আমি একটা কালার দিলাম ধরেন, আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে এটা একটা ফন্ট, এটাতে কালার দেওয়া আছে। এখন আপনি সিলেকশনটা ছেড়ে দিয়েছেন। এখন যদি আমি বলি এই ওয়েলকাম লেখাটার এই সেটতে নিচে আনো, পারতেন না। আমি যদি বলি ওয়েলকাম লেখাটারে অন্য কিছু লিখবো, আমি এডিট করতে পারবেন না, ব্যাকগ্রাউন্ডে কিন্তু এইটা ফিক্সড হয়ে গেছে, এটা সিলেকশন করছে। তার মানে এই দুটো আমরা ভুলেও করবো না, আমরা জাস্ট এতটুকু জেনে রাখি। লেকচার দিলে এটাকে বুঝাই দেবো 5 ভাবে, কিন্তু আমি ওটাই বুঝাইলাম যে এই দুটো আমাদের লাগবে না। ঠিক আছে, এর জন্য আমরা হরিজন্টাল ব্যবহার করবো। হরিজন্টাল দিয়ে আপনি যা করতে চান তাই হবে। লেখা চেঞ্জ করতে গেলে লেখাও চেঞ্জ হবে, সব করতে পারবেন, আবার মুভও করাই পারবেন, যেটা অন্য টুল দিয়ে সম্ভব না। ওকে, আচ্ছা। এখন টাইপ টুলের ভিতরে আরেকটা বিষয় আছে, টাইপ টুলের আরো অনেক কি হবে টাইপ টুলের উপর, যেগুলো আমরা দেখবো। তবে একটা জিনিস আমরা দেখে রাখি, টাইপ টুল অনেক সময় আমরা কি করতে হয়, বাঁকা করতে হয় লেখা, এরকম বাঁকা থাকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই লেখাটা তো সোজা, এখন আমি চাচ্ছি যে ব্যান্ড হবে, বাঁকা হবে, অথবা নিচের দিকে ঢেউ হবে, বিভিন্ন রকম। এটা করতে গেলে লেখাটা আমরা ব্লক করব, লেখাটা ধরবো, ধরার পরে এই যে এখানে যাবো ওয়ার্ড, এটাকে বলে ওয়ার্ড। এখানে নাম করা আছে, এখানে যাবেন কোন স্টাইলে চান বল। এটা হচ্ছে অ্যারে, উপর দিকে বাঁকা হবে, এটা হচ্ছে নিচ দিকে হবে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে ইসের মতো হবে অ্যারেজ বেস, ঠিক আছে, ফ্ল্যাগের মতো হবে। যেভাবে করেন সেভাবে দিলেন, লেখাটা ফ্ল্যাগের মতো হয়ে গেছে। এখন এটাকে আপনি চাই কমাইতে পারতে পারেন, কতটুকু ব্লেন্ড হবে, এদিকে হবে আনেল এদিকে হবে। বুঝতে পারছি ব্যাপারটা। তারপরে এখানে যদি আপনি সাপোজ অ্যারে দেন, উপর থেকে বাঁকবে, কতটুকু বাঁকবে, যত দিবেন অতটুকু বাঁকবে। ওয়ার্ড টেক্সট, হ্যাঁ এই যে টি এর মতো থাকবে, এটাকে ব্লক করলেই, এখানে ক্লিক করলেই এটা আসবে। প্রথম থাকবে নান, নানটাকে আপনি যেই স্টাইলে দিবেন, এরকম দিলে এরকম হবে লেখাটা। বুঝতে পারছি, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। ক্লিয়ার? তো এইভাবে করবেন, হরিজন্টাল হলে হরিজন্টাল, ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল, এইভাবে চাপ, এভাবে দিলে ডিজাইন এরকম ডিজাইন হয়ে গেল লেখা। ক্লিয়ার? এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে টাইপ টু এই ইসের কাজগুলো করবেন, টাইপ টুলে যে চর্চাগুলো দেখালাম সবগুলো করবেন, পাশাপাশি প্যান টুলসের কাজগুলো দেখবেন, এবং এগুলো টুলসের চর্চা দেখবেন। পাশাপাশি এখানে একটা ফন্ট দেওয়া আছে, ফন্ট, ফন্ট বুঝেন, এই যে লেখার বিভিন্ন স্টাইল। এখন ধরেন আমি একটা স্টাইলে লেখা লিখবো, এখন এই ফন্টটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমাদের জানতে হবে। একটা ফন্ট আমি দিয়ে দিচ্ছি, এই ফন্টটা কিভাবে ইনস্টল করতে হয়, ফন্টটাকে রাইট মাউস ক্লিক করবেন, ফন্টটা ইনস্টল করবেন। ঠিক আছে, ইনস্টল করার পরে ফটোশপ চালু করবেন, চালু হলে ওই ফন্টটা নিয়ে চালু হবে। এরপর আপনি চাইলে এই ফন্টটা ব্যবহার করতে পারেন। কিভাবে, ফন্টটার নাম কি, গুড ডগ। ওকে, কারণ আপনি একটা লেখা লিখলেন, এটার ভিতরে সাপোজ ওই ফন্টটা আপনি অ্যাপ্লাই করবেন, এখানে লেখেন গুড ডগ, দেখছেন গুড ডগ স্টাইল হয়ে গেছে ফন্ট। বুঝতে পারছি, এইভাবে ফটোশপে ফন্টগুলো ইনস্টল করবেন, ফন্টগুলো ইনস্টল করবেন। ফটোশপে চালু করার পরে ইনস্টল করলে কিন্তু হবে না। কেন হবে না বলেন তো, ফটোশপ যে যখন চালু হয় একটু সময় নেয় না, এই সময় নেওয়ার কারণে হচ্ছে সে ফন্টগুলা লোড করে, ব্রাশগুলা লোড করে, ব্রাশ তো দেখছেন, প্যাটার্ন লোড করে, তারপর বিভিন্ন ইফেক্ট লোড করে, ফিল্টার লোড করে, এগুলো লোড করতে সময় লাগে। কারণ আপনার এগুলো তো সব উইন্ডোজের ভিতরে থাকে, এগুলো সব কিছু নিয়ে বেরোতে তার একটু সময় লাগে না, এর জন্যই সময়টা নেয়। আর সে একবার যদি ফন্টগুলো, যেমন এই ফন্টগুলো শুধু এখানে না, এই ফন্ট ব্যবহার করে আপনি ওয়ার্ডেও লিখতে পারবেন। এই ফন্ট ব্যবহার করেন, এগুলো তো ফটোশপে আসে না, এগুলো উইন্ডোজে থাকে। এই ফন্ট ব্যবহার আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, কিন্তু ফটোশপ যখন চালু হয় ফটোশপ উইন্ডোজ থেকে ওই ফন্টগুলো নিয়ে নেয়। ঠিক আছে, আর যখন একবার লোড করে ফেলে তারপর আপনি ইনস্টল দিচ্ছেন, উইন্ডোজে পরে গেছে, সে তো চালু হয়ে গেছে, সে তো আর আনতে পারতো না। ফটোশপ তো অলরেডি যা ফন্ট ছিল কালেকশন সেগুলো নিয়ে এসে চালু করে ফেলছে, এখন একটা নতুন ঢুকালে তো সেই জিনিসটা নিতে পারবো না। আবার ফটোশপটা কাইটা দেন, আবার ওপেন করেন, আবার সে নিয়ে চালু করবে। বুঝতে পারছি, এর জন্য কোনটা লোড করা নাকি, এই যে ইনস্টল ফন্ট তো দিয়ে দিতেছি, রাইট মাউস ক্লিক করে ইনস্টল করে দিবেন, শেষ, ইনস্টল হয়ে যাবে। এটা অলরেডি ইনস্টল আছে, যাই হোক ইনস্টল হয়ে যাবে। এই যে
অবশ্যই এটা ইনস্টল হলে ফটোশপে থাকবে, তবে যদি ফটোশপ আগে চালু না করে থাকেন, আগে চালু না করে থাকলে হবে না কেন বলেন তো? কারণ আপনি ধরেন সাপোজ প্রথমে ফটোশপ চালু করছেন, তারপরে এই ফন্টটা ইনস্টল দিচ্ছেন, তখন ফটোশপে আসবে না। কেন আসবেন? কেন আসবেন? আগে তো যা কিছু নাম নিয়ে নিচ্ছি। আগে যা কিছু নেওয়া নিয়ে নিছে, এখন এটা তো নতুন আপনি দিলেই হবে না, এটা হবে আবার ফটোশপ ক্লোজ করেন, আবার ওপেন করেন, আবার আপনারটা নিয়ে চালু হবে। তাহলে আমি কি আগে এটা উচিত হচ্ছে এটা আগে ইনস্টল করে ফেলবেন, তাহলে ঝামেলা নাই। আর এটা একবার ইনস্টল করলেই হবে, আর বারবার করা লাগবে না। আগে ইনস্টল করে তারপর আমি ফটোশপ চালু করব। হ্যাঁ, তাহলে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে আমরা ফন্টগুলো ব্যবহার করতে, বিভিন্ন রকম ফন্ট আছে, আমরা দিয়ে দিব। তো ফন্টের উপরে অনেক সময় লোগো ডিজাইন ডিপেন্ড করে, প্লেয়ারের বিভিন্ন সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করে। ফন্টটা শুধুমাত্র টাইপিং এর ক্ষেত্রে, ব্রাশটা শুধুমাত্র ব্রাশের ক্ষেত্রে, ফন্টটা টাইপিং এর ক্ষেত্রে। হ্যাঁ, শুধুমাত্র ফন্টের। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য কিছু লোড করতে হবে না। তো এটা হচ্ছে ব্রাশের বেলায় তো আপনি লোড করতে পারতেছেন, ব্রাশ কিন্তু ফটোশপ চালু অবস্থায় লোড করতে পারতেছেন, কিন্তু ফন্ট লোড করা যায় না। এর জন্য এটাকে আগে করে নিতে হবে। যাই হোক, বুঝতে পারছি ব্যাপারটা। এখন আমাদের হোমওয়ার্ক হচ্ছে এগুলো ফন্ট দিয়ে দিচ্ছি, এই ফন্টটা ইনস্টল করে নেবেন। এই হচ্ছে টপিক। ও আরেকটা জিনিস আপনারা দেখাই দিই, সেটা অনেকের জন্য খুব আশীর্বাদ স্বরূপ, অনেকের জন্য ঝামেলা স্বরূপ। এটা হচ্ছে কাজ দেখলাম আমরা। আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, কারণ আপনারা যদি আমি যেমন দেখাইছি জেপিজি রেখে দেন, তাহলে আমার কষ্ট হবে সবারটাই ভিতরে যায় যায় কন্ট্রোল এন্টার করে দেখতে দেখতে। এই জন্য রিমুভ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, 2টা 3টা 4টা, এখন তো আর সমস্যা হবে না প্যান টুলসে। ওই টুলসের বেলায় আমরা কি করতাম, এখানে যাইতাম, একটা ক্রস করে আবার আরেকটা ধরতাম। কিন্তু এই টুলসে কি একটা করেন, আবার একটা করেন, তারপর একটা করেন, এদিকে করেন, এদিকে করেন, এদিকে করেন, 10টা একসাথে করার পরে তারপরে কন্ট্রোল এন্টারতে সিলেকশন করেন। এই প্রশ্নগুলো কিন্তু এখন আর নাই। তারপরও সিলেকশনের বেলায় যদি তারপরে কোনো খুঁত থাকলে আমার বলবেন, কিন্তু আমার যেটা বিশ্বাস, প্যান টুলস করতে পারেন এমন কোনো খুঁত নেই। যদিও আপনার ভিতরে সেটা তৈরি হয়, আমি দেখাই দিব প্যান টুলসে কীভাবে করতে হয়। ঠিক আছে, এর এর চোখের বাইরে আর কোনো খুঁত নেই, প্যান টুলসের বাইরে। এটা দিয়ে সব হয়। এই হচ্ছে 2 নম্বর, তারপরে হচ্ছে 3 নম্বর। এটা করতে যে আপনাদের অন্য টুলসের সমস্যা হয়েছে, কিন্তু প্যান টুলসের সমস্যা হবে না। তারপরে এটা, এই কাজগুলো করতে যে আপনাদের যে প্রবলেম কিছু হয়েছে, কি প্রবলেম হয়েছে বলেন তো? হ্যাঁ, স্মুথ হয় না। এই কাজটা করতে গেলে আরো একটা সমস্যা হয়। হ্যাঁ, দেখা যায় না। দেখা যায় না, চোখে বাজে নাকি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা। অনেকের যাদের স্বাভাবিক মানুষের একটা না অনেকক্ষণ চোখের দিকে চায় থাকলেও ঠিক না, উচিত না। আর কাছাকাছি কালার হয়ে যায়। যখন আমরা 300% জুম করে দেখেন, এখনই দেখেন কোনটা ব্যাকগ্রাউন্ড আর কোনটা যে হাড়ের অংশ, এটাই অনেক সময় কনফিউজড হয়ে যায়। তারপরে অনুমান করে যাই, আবার অনেকক্ষণ তাকায় থাকতে হয়, আবার প্রজেক্ট অনেক বিশাল। এটা একটা স্মার্ট সলিউশন আছে, তবে অনলি ফর স্মার্টদের জন্য, নট ফর আনস্মার্ট। যদি মনে করেন স্মার্ট চিন্তা করবেন ভালো, আর যদি না করেন তাহলে যেভাবে আপনারা করেন সেভাবেই করেন। জাস্ট আমি একটা স্মার্ট ওয়ে দেখাই দিই। সাপোজ এটার বেলায় আমি জাস্ট যেভাবে করতেছি সেভাবেই চিন্তা করবেন, অন্যভাবে চিন্তা করবেন না। আমি এটাকে ওপেন করলাম। এখন কত লজিকটা হচ্ছে কি, কত পার্সেন্ট জুম করে কাজ করতে হবে আমাদের? 300 করি এটাকে। বাপরে, 300 করলে তো বিশাল হয়ে যায়। 300 তো মিনিমাম। 300 করার পরে কি রেজাল্ট দাঁড়াইলো? বুঝে যায় না ভালো মতো। আর এখানে বোঝাটাই সবচেয়ে বড় ব্যাপার। তখন আমরা কি করতে পারি, আমরা একটু জুম আউট করি। আমরা এর জন্য যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে আমরা একটা কপি করলাম। বুঝতে পারছি? লেয়ারটা কপি করলাম, এরপরে এটাকে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এটা হচ্ছে কি, আপনার চোখটাকে বাঁচানোর জন্য। ঠিক আছে, আমরা যেরকম সানগ্লাস ইউজ করি চোখ বাঁচানোর জন্য, স্বাভাবিক। সো এখানে ব্যাপারটা কি, কিছু কিছু স্মার্ট টেকনিক যেগুলো ব্যবহার করে আপনার সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এই ধরনের ব্যাপার। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস, শর্টকাট কি? কন্ট্রোল এম, মানে শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল এম। কন্ট্রোল এম আনলো। এটা দিয়ে লাইট কমানো বাড়ানো হয় ছবির। আমরা লাইটটা কমাই দিলাম। এখন কি মনে হচ্ছে? লাইটটা একটু কমছে না? ওকে, এবার জুম করেন। এখন কি চোখে বাঁধবে মনে হয়?
এখন জিনিসটা খুব সুন্দর হয়ে গেছে, আপনার চোখের সামনে ধরা পড়ছে। এখন আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন না কিন্তু। আচ্ছা, এখন আপনি কাজ শুরু করেন। সাপোজ এটার বেলা আপনাদের যে কমপ্লেনটা ছিল যে স্মুথ হয় না, স্মুথ হবে এইভাবেই। পেন টুলস নেবেন, এটা হবে পাথ, এখানে যাবেন, এই পর্যন্ত যাওয়ার পরে অর্ধেক অর্ধেক করে এটা নেবেন, এটা একবারে নেবেন না, অলটা ধরে কাটবেন, আবার এই অংশটা নেবেন। স্মুথ না হয়ে যাবে কোথায়, এখানে যান, আবার এখানে যান, এখানে যান, এখানে যান, অর্ধেক, আবার অর্ধেক। হ্যাঁ ঠিক আছে, এভাবে আস্তে আস্তে করে একটু মানে চর্চা করতে করতেই হবে। হ্যাঁ, এভাবে যাবেন, কেন কোথাও যেন ভাঁজ না পড়ে। এই যে এটা দুইবারে নেবেন, একবারে নিলে দেখেন কেমন হয়, চোখা হয়ে যায় না, আর দুইবার নিলে পারফেক্ট হয়। তবে দুইবারের ভিতরে যেন মিল থাকে। সাপোজ এটা দিয়ে আসছেন অর্ধেক, বাকিটা দিয়ে এমনভাবে অর্ধেক নেবেন যেন মিল থাকে। যেমন মনে করেন আপনি কম নিয়ে ফেলছেন, দেখা যাবে খারাপ, বেশি নিয়ে ফেলছেন, দেখা যাবে খারাপ, যেন মিল থাকে। ওকে, তারপর আপনি এভাবে আসেন, এই যে আসলেন, আবার এদিকে গেলেন, আবার এটা আসলেন, এভাবে এভাবে করলেই স্মুথ হবেই। এবং এটা একবারে নেবেন। কিছু অংশ কিন্তু আমি ছেড়ে দিতেছি, তো আপনারা কিন্তু কিছু অংশ ছেড়ে দিয়ে করবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। ওকে, দেখছেন স্মুথ বুঝাই যায়, এইভাবে করলে স্মুথ হবে। আচ্ছা যাই হোক, এইভাবে আমরা করলাম। এখন প্রশ্ন যেটা, আমাদের ছবিটা তো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে না? কিন্তু আমরা তো কাজ করলাম, ধরেন কাজ করলাম, কিন্তু আমাদের ছবিটা তো নষ্ট করে ফেলছে, আমাদের চোখ বাঁচাতে যে ছবিটা নষ্ট করে ফেলছে। এখন আমরা কি করব, কাজ যখন হয়ে যাবে, কন্ট্রোল লাইনটা দিয়ে সিলেকশন করলাম, সিলেকশনও করে ফেললাম, তারপরে আস্তে করে, মানে এটাই হচ্ছে স্মার্ট। আপনি লেয়ার উপরে লেয়ারে কিন্তু কাজ করতেছেন, আর এটা কেন, কারণ আমার চোখটাকে বাঁচানোর জন্য। ওকে, কাজ করার পরে সিলেকশনও করে ফেলছেন, উপরের লেয়ারটাকে টান দিয়ে ফেলে দেন, চোখও বেঁচে গেছে, কাজ যেমনটা ছিল সেরকম। এরপর আপনি ডিলিট করে দিয়ে সেভ করে দেন, সমস্যা নেই। জাস্ট উপরে একটা পর্দা দিচ্ছি যেন আমাদের সমস্যা না হয়। আর এই সমস্যাটা একটা বড় ব্যাপার। আপনি তিনটা কাজ যখন একসাথে করবেন, জুম করে 300% দেখবেন যে মানে স্বাভাবিক। আমার যেহেতু হয়েছে, আপনাদের তো হবে। এই কাজটা যারা করছেন কতক্ষণ সময় লাগছে? অনেক সময় বলতে 2.5 ঘন্টা। এটাতে যখন আপনার 2.5 ঘন্টা থেকে যখন এটাতে আপনার সাপোজ 2.5 ঘন্টা থেকে যখন এটা 5 মিনিট আসবে, তখন আপনার কথা শুনুন, 5 মিনিট আসবে। একটু ওভাবে করতে পারে, করতে করতে তো চালু হবে ব্যাপারটা, এরকম না। পেন্সিলসের কাজ আপনার প্রতিনিয়ত করতেই হবে। হাত কলম ক্লাস 1 থেকে শুরু করছেন, এখনো লিখতেছেন, লেখাপড়া শেষ, কলমের কাজ শেষ হয়নি। ঠিক আছে, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত লিখবে। আপনি মারা যাওয়ার পরও ডেথ সার্টিফিকেটটা কলমেই লিখবে নাকি। সো এটা হচ্ছে এরকম। সো এখানে ব্যাপারটা চর্চা করতে করতে হবে। তো আসলে বুঝতে পারছি ব্যাপারটা। এখন যারা মনে করেন যে এইটা আমাদের প্রবলেম হবে, তাদের জন্য এটা না। অনেক আছে এই ছোট জিনিসটাই আবার মাথায় কাজ লাগে, যে একটা লেয়ার নিবো আবার ফেলে দিব, সমস্যা হয় নাকি, তাদের জন্য দরকার নাই। আপনি স্বাভাবিক যে নিয়মে করেন সেই নিয়মে। আর যারা মনে করেন যে না আমি স্মার্টলি করতে পারবো প্রোটেকশন করে, তারা জাস্ট একটা লেয়ার কপি করে নেবেন, ওইটার উপর কাজ করবেন, দেন সিলেকশন করার পরে ফেলে দিবেন। সিলেকশন করার আগে ফেললে কিন্তু হবে না, সিলেকশন করার পরে জাস্ট এটাকে ফেলে দিবেন, হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের প্যান টুলসের ই। তো এখন আমরা এই কাজগুলো আমরা প্যান টুলসে করব। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের আগামী ক্লাসের কাজ। এই যে এটা ফন্টটা দেওয়া আছে, এখানে ফন্টটা খোলা আছে, এটা এক্সট্রাক্ট করা আর করা, এটা এক্সট্রাক্ট ছাড়া। ঠিক আছে, না ফন্ট হচ্ছে শুধুমাত্র এটা ওটিএফ, এই যে এবিজি লেখা, এটা হচ্ছে ফন্ট। এটা হচ্ছে জাস্ট একটা ডিরেকশন। ফন্টটা যে তৈরি করছে, একটা ম্যানুয়াল দেয় না, ইউজার ম্যানুয়াল, বিভিন্ন লাইসেন্স এগ্রিমেন্ট বিভিন্ন থাকে, যে এটা তৈরি করছে সে কিছু কথা লেখে না, সর্বসত্য যেটা, ওইটা এখানে থাকে ফন্টের সাথে, ফেলে দিই, দরকার নেই। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে হোমওয়ার্ক। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর কোনো প্রশ্ন? ঠিক আছে।